শুরু করি। তাহলে বাংলাদেশের সরকার ব্যবস্থা, তাহলে সরকারটা কি? সরকার কি আমাদের টাইটেল সরকার? না, এই সরকার সেই সরকার না, তাহলে আমাদের গভর্নমেন্ট। তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হচ্ছে আমার উপাদান হচ্ছে সরকার। সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র। ধরেন আমি যে একটা বলছি যে একটা রাষ্ট্র ভালোভাবে চলছে, এইটা আমি কখন জাজ করতে পারি? এটা জাজ করতে পারি হচ্ছে তার সরকার দেখে। সরকার যদি নিয়মতান্ত্রিক ভাবে দেশ চালায় তাহলে দেশটা ভালো, যদি সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয় তাহলে দেশটা ফেইল্ড স্টেট। তাহলে আমরা এভাবে বুঝতে পারি সরকারকে দেখে। তাহলে সরকার রাষ্ট্রের মুখপাত্র। আর সরকারের মুখপাত্রকে আমাদের এখানে প্রধানমন্ত্রী। তাহলে আমি যখন গভর্নমেন্টের কথা বলি, গভর্নমেন্টের ফেস কে? আমার পিএম ফেস। এবং রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রকাশিত হয় সরকারের মাধ্যমে। আর সরকার গঠিত হয় তিনটা বিভাগের মাধ্যমে: আইন, শাসন এবং বিচার বিভাগ, যে তিনটা আমরা সংবিধানে পড়ছি। তাহলে এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কি? সরকার। রাষ্ট্রের মুখপাত্রকে সরকার, সরকারের মুখপাত্রকে প্রধানমন্ত্রী। তাহলে আমার তিনটা বিভাগ সরকারের। তাহলে আইন বিভাগ, আমি আইন কানুন তৈরি করতেছি আমার সংসদ। শাসন বা নির্বাহী বিভাগ, আমি ক্ষমতা এক্সিকিউট করতেছি, রাষ্ট্র চালাচ্ছি, আমি মন্ত্রিসভা, আমি ক্যাডার সার্ভিসের লোকজন, আমি হচ্ছে শাসন বা নির্বাহী বিভাগের আন্ডারে। বিচার বিভাগ, আমি একজন বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী, হাইকোর্টের আইনজীবী, আপিল বিভাগের আইনজীবী, নিম্ন আদালতের আইনজীবী। তাহলে এই যে আমার আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবকিছু মিলাই, তাহলে এটা হচ্ছে আমার বিচার বিভাগ, আমার কাজ বিচার করা। তাহলে তিনটা বিভাগ সরকারের। সব বিভাগের মধ্যে পাওয়ার থাকে, পাওয়ার বেশি ওভাবে আলাদা করে জাজ করার সুযোগ নাই। এটা ডিপেন্ড করে কনটেক্সটের উপর, গিভেন সিনারির উপর ডিপেন্ড করে যে কোন বিভাগ পাওয়ারফুল। এবং তিনটা বিভাগের বা সরকার ব্যবস্থার অনানুষ্ঠানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে আমরা কি বলছিলাম যে আমরা যা কিছুই দেখি, ক্ষমতা, নির্বাহী ক্ষমতা হচ্ছে যার নামে গৃহীত হয় তিনি হচ্ছে রাষ্ট্রপতি। দিন সে তার পাওয়ার থাকুক বা না থাকুক, নিচে কি লেখা থাকে? রাষ্ট্রপতির আদেশ ক্রমে। এই কারণে তিনটা বিভাগ বা সরকার ব্যবস্থার অনানুষ্ঠানিক প্রধান বলা হয় রাষ্ট্রপতিকে। এবার আসি শুরুতে আইন বিভাগ। তাহলে আইন বিভাগের একটু ইতিহাস দেখি। যে আমার পরিচয়, অবিভক্ত বাংলার প্রথম আইনসভা ছিল আমাদের কোনটা? বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা প্রথম নির্বাচন হয়েছিল 1937-এ। দেখে বলেন 1937 সালে আমাদের বাংলাদেশে কোন পার্টিটা জয়লাভ করছিল? ভোট বেশি পাইছে কোনটা? বা কে পাওয়ারে আসছে? আমি কিন্তু ইতিহাস পড়ায় আসছি, দেখি কতটুকু মনে আছে আপনাদের। 1937-এর নির্বাচন, কৃষক প্রজা পার্টি। ভেরি গুড নিপা, শেরে বাংলা পাওয়ারে আসছে। তাহলে আমাদের শেরে বাংলা ইন পাওয়ার। তাহলে আমরা কি দেখছিলাম যে আমাদের 1936 সালে গঠিত কৃষক প্রজা পার্টি তারা 37 নির্বাচনে বাজিমাত করে দিছে। হ্যাঁ, এটা কোয়ালিশন হয়েছিল, বাট পাওয়ারে আসছে শেরে বাংলা। সবচেয়ে বেশি ভোট পাইছিল কৃষক প্রজা। তাহলে এটা হচ্ছে আমাদের অবিভক্ত বাংলার প্রথম আইনসভা। হ্যাঁ, পরবর্তীতে যখন 47-এর পর যখন আমাদের হচ্ছে ভারত পাকিস্তানের জন্ম হয়, দেশের ভাগ হয়ে যায়, তখন এটার নাম হয় ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে আগে যেটা বেঙ্গল হয়েছিল, এটা 47 পরবর্তী নাম ধারণ করে ইস্ট বেঙ্গল। না, এটা নাই। তাহলে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির অধিবেশন বসে হচ্ছে ঢাবির জগন্নাথ হলে। এটা যখন হয়েছিল, এটার অধিবেশন স্থল কোথায় ছিল? ঢাবির জগন্নাথ হলে। বর্তমানে জগন্নাথ হলের তৎকালীন পরিচিত ছিল অ্যাসেম্বলি হাউস নামে। আমরা ঢাকা ইউনিভার্সিটি যে জগন্নাথ হল দেখি, এটা কিন্তু আগে নাম কি ছিল? ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা পরিচিত ছিল অ্যাসেম্বলি হাউস নামে। এরপর আমাদের হচ্ছে গিয়ে অবিভক্ত বাংলা সংসদ হয়ে যায় কলকাতা, পুরো বাংলার জন্য। আর শুধুমাত্র বাংলা এবং পূর্ব পাকিস্তানের পরিষদ হয় জগন্নাথ হল, ঢাবি। গণপরিষদের যে অধিবেশন ওই সময় বসেছিল, এটা ছিল বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। 1973 থেকে 82 সালের মধ্যে এটা বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখানে আমাদের কার্যক্রম চলে। যেটা বর্তমানে 1982 সাল থেকে এখন চলে কোথায়? বর্তমান সংসদ ভবনে। এখন আমরা যে আইনসভা দেখতে পাই, এটা হচ্ছে আমাদের এখানেই চলে। তাহলে এটা জাস্ট কিছু ব্যাকগ্রাউন্ড ইতিহাস বললাম, যে আমাদের অবিভক্ত বাংলার প্রথম আইনসভা ছিল বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। এরপর ঢাবির জগন্নাথ হল হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে এখন হচ্ছে গিয়ে বর্তমান সংসদ ভবনে আমাদের চলছে। তাহলে বর্তমান সংসদের ধরন হচ্ছে ওয়েস্ট মিনিস্টার সিস্টেম, এটার নাম।
আমরা যে বর্তমানে দেখতে পাই যে আমাদের 300 আসনে জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট হয়, আমাদের এমপিরা ক্ষমতায় বসে বিভিন্ন নির্বাচনী আসন থেকে, সরকার গঠিত হয়। তাহলে এই যে সিস্টেমটা, আমি যে ভোট দিচ্ছি, বর্তমান সংসদ গঠিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি ওয়েস্ট মিনিস্টার সিস্টেম। এবং সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার অভিভাবক হচ্ছে কি আমাদের জাতীয় সংসদ। তাহলে আমাদের যে মন্ত্রিসভা গঠিত হয়, এই মন্ত্রিসভাটা দায়বদ্ধ থাকে কাদের উপর? জাতীয় সংসদের উপর। তাহলে জাতীয় সংসদ যেটা বলে, অথবা মন্ত্রিসভা যদি কোনো উল্টাপাল্টা কাজ করে থাকে, তাহলে তাদেরকে জবাবদিহি করতে হয় জাতীয় সংসদের কাছে। বর্তমান আইনসভার নাম জাতীয় সংসদ, 65 তাকে বলা হয়েছে। সদস্য নির্বাচিত হচ্ছে 300 জন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, আর পরোক্ষভাবে আসে সংরক্ষিত নারী আসনে 50 জন। টোটাল 350 জন আমাদের মেম্বার। তাহলে সর্বনিম্ন বয়স কত? 25 বছর। একটানা অনুপস্থিত হওয়া যায় কতদিন? 90 দিন। আপনি যদি একটানা থাকেন তাহলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। তখন কি অনুপস্থিতির জন্য আবেদন লিখেও কিন্তু লাভ নাই আর, যে আমি উপস্থিত হতে পারিনি আমার মন খারাপ থাকার কারণে। যদি বলেন যে আমি 91 নাম্বার দিনে এসে যে আমার মন খারাপ ছিল, এতদিন আমি উপস্থিত থাকতে পারি নাই, কিন্তু লাভ নাই, আপনার সংসদ পদ স্থগিত হয়ে যাবে, বাদ। তাহলে আইনসভা নিয়ে বলা হয়েছিল সংবিধানের 65-93 নম্বর অনুচ্ছেদে পঞ্চম ভাগে, জাতীয় সংসদের প্রতীক কি? প্রতীক হচ্ছে আমাদের শাপলা, জাতীয় সংসদের প্রতীক। তাহলে এটা শেরে বাংলা নগর, ঢাকাতে অবস্থিত। 1961 সালে এটা নির্মাণ কাজ শুরু হয়। এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল আইয়ুব খান। জানুয়ারিতে উদ্বোধন হয় 28 জানুয়ারি 1982 সালে। তাহলে 61 সালে শুরু হয়ে আমাদের মোটামুটি কয় বছর লাগলো? আমাদের 21 বছর লাগলো। এটা 90 দিন না আসলে হ্যাঁ কি হবে আর। তাহলে এটা উদ্বোধন করেছেন সাবেক প্রেসিডেন্ট আব্দুস সাত্তার। এটার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় আমাদের 15 ফেব্রুয়ারি 1982 সালে। তাহলে এটা ইম্পর্টেন্ট যে এটা স্থপতি বা নকশাকারী কে ছিল? আমাদের মার্কিন স্থপতি লুই আই কান। তাহলে সে যদিও মার্কিন ছিল নাগরিকত্ব, বাট তার জন্ম হয় হচ্ছে এস্তোনিয়াতে। এস্তোনিয়া হচ্ছে একটা কান্ট্রি। সহকারী স্থপতি ছিল হচ্ছে মাজহারুল ইসলাম, উনি বাংলাদেশের প্রখ্যাত স্থপতি ছিলেন। তো লুই আই কান যখন মারা যায়, তখন না উদ্বোধন করতে সময় লাগে নাই, এটা হচ্ছে তৈরি কমপ্লিট হয়েছে আগে, তারপর উদ্বোধন করছে। কমপ্লিট হইতে টাইম লাগছে। তো এত বড় স্থাপনা না, বিশাল স্থাপত্য। তো আমাদের এটা কিন্তু খুবই সুন্দর, আমাদের পার্লামেন্টটা অন্যতম আর্কিটেকচারাল বিউটি বলা যায় ওয়ার্ল্ডের মধ্যে। মানে আপনি ধরেন 100টা যদি কাউন্ট করেন, আমাদের এটা পড়বে, এরকম একটা ব্যাপার। তাহলে লুইয়া কানের মৃত্যুর পর এই অবশিষ্ট কাজটা সম্পন্ন করেছিলেন হেনরি উইলকট। স্পেশাল পারমিশন নিয়ে যেতে হয়। হ্যাঁ, নির্মাণ কাজ তখন শুরু করছে 61-টায়। তাহলে সংসদ ভবনের উচ্চতা হচ্ছে গিয়ে যে, এখানে যে আপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো 61-তে আইয়ুব খান, হ্যাঁ, আর উদ্বোধন করছে 82-তে। মানে 61-তে ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, এরপর কাজ শুরু হইলো, কমপ্লিট হইলো, এরপর উদ্বোধন হইলো। তাহলে এটার উচ্চতা 155 ফুট বা 8 ইঞ্চি, 9 তলার সমান এটা প্রায়। আয়তন হচ্ছে 215 একর। এগুলো মুখস্থের প্রয়োজন নাই, জাস্ট জানার জন্য। ভিআইপি গ্যালারি 2টা। সংসদ ভবনের পেছনে আছে ক্রিসেন্ট লেক। একটা লেক আছে, লেকটার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। এখন ক্রিসেন্টটা শুনে মনে হয় যে বিদেশের কোনো কিছু, তাহলে পরীক্ষার মধ্যে দেখবেন মানে শয়তানি করে ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত দিয়ে বাংলাদেশ দিল, সুইজারল্যান্ড দিল, ইউকে দিল, নেদারল্যান্ড দিল। হ্যাঁ, তাহলে এই ইনফরমেশন জানা না থাকলে সে দেখবে যে সুইজারল্যান্ড দিয়ে বসে আছে, না ক্রিসেন্ট লেক তো আমাদের বাংলাদেশের কাছে কিছু নাই। বাট এটা সংসদ ভবনের পেছনের লেকটাকে ক্রিসেন্ট লেক বলা হয়। এখন আমাদের এই যে সংসদ হচ্ছে, সংসদের যিনি সভাপতি, যিনি বলেন যে অর্ডার অর্ডার অর্ডার, উনি হচ্ছে আমাদের স্পিকার সাহেব। হ্যাঁ, চন্দ্রী মুদ্রার অপোজিটে। উনি জাতীয় সংসদের সভাপতি এবং সংসদ সচিবালয়ের প্রধান। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তাহলে জাতীয় সংসদের সভাপতিকে, সভাপতি হচ্ছে স্পিকার। উনি হচ্ছে সংসদ সদস্যদের ভোটাভুটির মাধ্যমে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন, এবং তাদের হচ্ছে বেতন ভাতা একটা সংযুক্ত তহবিল আছে, ওখান থেকে দেওয়া হয়। এবং একজন স্পিকার শপথে বহাল থাকেন পরবর্তী নির্বাচনের পর, স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, তাহলে আগে সরকারের যিনি স্পিকার, উনি হচ্ছে গিয়ে পরবর্তী সংসদ যদি নির্বাচিত স্পিকার যতদিন না আসে ততদিন উনি দায়িত্বে থাকেন, শপথে বহাল থাকেন। স্পিকার কি করে? স্পিকার কার্যপ্রণালী নির্ধারণ করে। ধরেন আমার হচ্ছে একটা মিটিং হবে, এখন মিটিং এর মধ্যে হচ্ছে আমরা এজেন্ডা ঠিক করি যে এই বিষয় নিয়ে আলোচনা হবে, এতজন এতক্ষণ বলবে, হ্যাঁ, এইটার পর এইটা হবে। তাহলে এই যে সংসদ কিভাবে চলবে ওভারঅল, এটা ঠিক করে কি? এটা ঠিক করে স্পিকার।
কার সাথে আলোচনা করে? সংসদ নেতা বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। এখন যেহেতু উনি পুরোটার দায়িত্বে আছেন, কেউ যদি আমার শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে উনি চাইলে কি করতে পারেন? সংসদ সদস্যদের বহিষ্কার করতে পারেন শৃঙ্খলা ভঙ্গের জন্য। আবার উনি কি করেন? উনি হচ্ছে কাস্টিং ভোট দেন, নির্ণায়ক ভোট। দুই পক্ষের ভোট যখন 50-50 হয়ে যায়, তখন উনি কাস্টিং ভোট দেন। 50-50 হয়ে গেলে উনার একটা ভোট যে গ্রুপে যাবে সে ভোট জয়ী। এটা হচ্ছে কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট। তাহলে কাস্টিং ভোট নিয়ে বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? এটা কত নম্বর অনুচ্ছেদে আছে? কাস্টিং ভোট, নির্ণায়ক ভোট, তারপর হচ্ছে কোরাম। হ্যাঁ, এটা হচ্ছে 75 নাম্বারে। 70 নাম্বার যারা বলতেছেন, 70 নাম্বার কি ছিল দেখে বলেন, আপনারাই বলেন। 70 নাম্বার কি ছিল? ফ্লোর ক্রসিং ছিল। তাহলে 70 নাম্বার হচ্ছে ছিল ফ্লোর ক্রসিং, হ্যাঁ। আর 75 নাম্বার ছিল হচ্ছে আমার এখানে কোরাম নিয়ে বলা হয়েছে, আমার কাস্টিং ভোট নিয়ে বলা হয়েছে, ঠিক আছে। সো এভাবে কিন্তু ভুল হবে, 70-এর মধ্যে 75 ঢুকে যাবে, এই কারণে ঠান্ডা মাথায় আমাদের মনে রাখতে হবে। তাহলে নবনির্বাচিত সব এমপি আছে, এদেরকে শপথ পড়ান পূর্ববর্তী সংসদের স্পিকার। পূর্ববর্তী যিনি স্পিকার আছেন উনি হচ্ছে শপথ পড়ান। তাহলে ধরেন এখন হচ্ছে নতুন কোনো গভর্নমেন্ট ক্ষমতায় আসলে এর আগের গভর্নমেন্টে যিনি স্পিকার ছিলেন উনি শপথ পড়াবেন এমপিদের মধ্যে। পরে এমপিদের মধ্যে থেকে ভোটাভুটি হয়ে ওই সংসদের জন্য স্পিকার নির্বাচিত হয়। এটা হচ্ছে সিস্টেম। আর ডেপুটি কি? তার ডেপুটির যেটা কাজ, স্পিকারকে সে হেল্প করবে বিভিন্ন কাজে। তবে তারা যদি কোনো, আগের স্পিকার এখন নাই, তাহলে এটা ডিফারেন্ট সিনারিও, এখানে হচ্ছে অন্যভাবে মেনটেন করবে। বাট নর্মালি যেটা হয় যে আপনার আগের গভর্নমেন্ট ইয়ে করে, তাহলে তারা কোনো কিছু মধ্যপন্থা বেছে নিবে, হ্যাঁ। কারণ আপনার ইমার্জেন্সিতে যে কোনো কিছু করা যায়, হ্যাঁ। এটাকে আপনার তো আগে বলছে ডক্ট্রিন অফ নেসেসিটি। তাহলে আমার নেসেসিটি যেটা ডিমান্ড করবে সে অনুযায়ী আমাদের আগাতে হবে। তাহলে আমার স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হবে যদি সংসদ সদস্য না থাকেন বা তিনি মন্ত্রীপদ গ্রহণ করেন। এখন কোনো কারণ স্পিকার যদি এমপি না থাকে, তাহলে তার পদ কিন্তু শূন্য হয়ে যাবে। অথবা উনি যদি হচ্ছে মন্ত্রী পদ গ্রহণ করেন স্পিকার, তাহলে উনি আর স্পিকার থাকবেন না, স্পিকার ডেপুটি স্পিকার কেউই থাকবেন না। তাহলে আমাদের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ, এগুলো আমরা পড়ছি। উনি আবার সংসদের প্রথম স্পিকার ছিলেন। সংসদের প্রথম, হ্যাঁ সম্ভব, প্রধান বিচারপতি দিয়ে সম্ভব। আমাদের এখানে শুভ বলছে যে বর্তমানে টিম থেকে ডেপুটি স্পিকার, হ্যাঁ। এখন আপনার হচ্ছে আমাদের সংবিধান সংস্কার কমিশন অনেক ধরনের সংস্কার প্রস্তাব দিছে। এখন এই সংস্কার প্রস্তাব কখন কার্যকর হবে? কার্যকর হবে তখনই যখন হচ্ছে আমাদের সব রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করবে। এখন সবাই যদি একটা কমন গ্রাউন্ডে না আসে, মেনে না নেয়, তাহলে আলটিমেটলি এটা আপনি কার্যকর করতে পারবেন না, ঠিক আছে। এরকম অনেক ধরনের প্রস্তাবনায় আছে। এখন সবাই যদি একমত হয়, তখন হচ্ছে এগুলো এক্সিকিউট হবে, না হলে হবে না। হ্যাঁ, স্পিকার এমপি হতে পারে, অবশ্যই পারে। তখন তার স্পিকারের এমপি পদটা আর থাকবে না, মানে ওটা তো থাকতেই হবে। এমপি পদ মানে কি? আপনি এমপি হিসেবে ইলেক্টেড হচ্ছেন, ওই এমপিদের মধ্য থেকে একজন ভোটাভুটির মাধ্যমে হবে স্পিকার। স্পিকার বাইরের কেউ না। আচ্ছা, গণপরিষদ আর সংসদের মধ্যে পার্থক্য কি? সংসদ হচ্ছে আমার রেগুলার নির্বাচনের মাধ্যমে গঠন হচ্ছে, তাই না? আর গণপরিষদ যেটা, গণপরিষদের কাজ হচ্ছে মূলত একটা দেশের যখন প্রথম জন্ম হয় তখন গণপরিষদ প্রয়োজন হয়। গণপরিষদের দায়িত্ব কি? গণপরিষদের দায়িত্ব হচ্ছে সংবিধান তৈরি করা। সংবিধান তৈরি যদি হয়ে যায়, তখন গণপরিষদেরও দায়িত্ব শেষ। তাহলে মূল পার্থক্য হচ্ছে কনস্টিটিউশন নিয়ে। তাহলে কনস্টিটিউশন যে বানাবে তারাই হচ্ছে গণপরিষদ, হ্যাঁ। না না না, এমপি হিসেবে সে থাকবে, এমপি হিসেবে তো সে থাকবেই বরাবরই। তার একটা এটা অতিরিক্ত দায়িত্ব, বর্ধিত দায়িত্ব। মন্ত্রী হচ্ছে ভোটে নির্বাচিত হয় না, মন্ত্রী হচ্ছে যে সরকার দল গঠন করবে, যে মানে যে দলটা সরকার গঠন করবে তাদের নিজেদের মধ্যে ডিসিশনের মধ্যে হয়, ওখানে সবার ভোটের প্রশ্ন থাকে না। ওটা মানে আমাদের বাংলাদেশি ব্যবস্থা দেখা যায় কি যে মন্ত্রী পরিষদ, এটা দলীয় আলোচনা হয়, প্রধানমন্ত্রীর ইচ্ছা হয় এগুলোতে। তাহলে আমাদের প্রথম নারী স্পিকার কে ছিলেন? ডক্টর শিরিন শারমিন চৌধুরী।
আর স্পিকার এবং রাষ্ট্রপতি ছিল মোহাম্মদুল্লাহ, জমির উদ্দিন এবং আব্দুল হামিদ অ্যাডভোকেট। এখন এই শাহ আব্দুল হামিদ আর আব্দুল হামিদ অ্যাডভোকেট কিন্তু ডিফারেন্ট পার্সন, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ না, শাহ আব্দুল হামিদ, উনি আলাদা মানুষ। জাতীয় সংসদের মোট আসন হচ্ছে 350টা, তার মধ্যে 300 আমি জনগণের প্রত্যক্ষ ভোট সরাসরি ভোট দেয়, আর 50 জন হচ্ছে সংরক্ষিত আসন। সবচেয়ে বেশি আসন কোথায়? ঢাকা জেলায় 20টা, এবং ঢাকা বিভাগের মধ্যে আছে আমাদের 70টা আসন। এমপি ইলেকশন হচ্ছে আপনি যেটা ভোট দিচ্ছেন সরাসরি 5 বছর পর পর, আমরা যে এখন বলছি যে নির্বাচন হতে হবে, তাহলে এই নির্বাচনটাই হচ্ছে এমপি ইলেকশন। তাহলে ঢাকা বিভাগে 70টা, চট্টগ্রামে কয়টা আছে? 16টা আসন আছে চট্টগ্রামে। জাতীয় সংসদের 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড়, যেখান থেকে শীতকালে কি কাঞ্চনজঙ্ঘা মাঝে মাঝে দেখা যায়। 300 নম্বর আসন হচ্ছে বান্দরবান। তাহলে 1 নম্বর পঞ্চগড়, 300 নম্বর বান্দরবান। আচ্ছা, মিমের এলাকা। একটি করে সংসদীয় আসন রয়েছে 3টা জেলায়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। তাহলে 3টা পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটা করে একটা জেলা আছে। হ্যাঁ, উনার বর্ধিত দায়িত্বের জন্য উনি কিছু টাকা পয়সা পাবে, দায় মুক্তি তহবিল থেকে উনার বেতনটা দেওয়া হয়। সর্বাধিক ভোটার আছে ঢাকা 19 আসনে, আর সবচেয়ে কম ভোটার আছে হচ্ছে ঝালকাঠি 1-এ। জাতীয় সংসদের অভিভাবক কে? মুরব্বী হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, উনি সব জায়গার অভিভাবক, উনি অনানুষ্ঠানিক প্রধান, উনি জাতীয় সংসদেরও অভিভাবক। মুরব্বী কি করে? মুরব্বী হচ্ছে সংসদের অধিবেশন আহ্বান করে, এবং আমাদের প্রথম যখন অধিবেশন হয় তখন উনি কি করেন? ভাষণ দেন, ওপেন করে দেয়। বর্তমান রাষ্ট্রপতি 22তম, উনি শপথ নিয়েছিল 2023। তাহলে স্পিকার বোঝা গেছে আশা করি। তাহলে উনি হচ্ছে কি জাতীয় সংসদের, এখানে টার্মিনোলজি গুলো খুবই ইম্পর্টেন্ট, মানে কোনটাকে কি বলতেছে এটা খুবই ভালো করে মনে রাখতে হবে। সভাপতি, যেমন জাতীয় সংসদের সে সভাপতি, সংসদ সচিবালয়ের প্রধান। অনেকে জাতীয় সংসদের সভাপতি দেখে মনে করবে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী দাগায় দিবে, কিন্তু না, এটার সভাপতিকে, সভাপতি হচ্ছে স্পিকার। এবার আসি হচ্ছে আমরা সংসদ নেতা বা সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধি। তাহলে আমাদের হচ্ছে যে দলটা সবচেয়ে বেশি ভোট পাবে তাদের যে প্রতিনিধি উনি হবেন সংসদ নেতা। তাহলে উনি নর্মালি হচ্ছে হয় প্রধানমন্ত্রী হয়, অথবা প্রধানমন্ত্রী মনোনীত যে কেউ হতে পারে, এবং প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। এটা সংবিধানের ক্লাসে পড়াইছিলাম আপনাদের, যে আমার ক্ষমতা প্রযুক্ত হওয়া, ক্ষমতা নির্বাহ হওয়া। তাহলে আমার ক্ষমতা যে আমি অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাইটা করবে প্রধানমন্ত্রী, আর কার নামে গৃহীত হবে? রাষ্ট্রপতির নামে গৃহীত হবে। তাহলে সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধি হচ্ছে সংসদ নেতা। সংসদ উপনেতাকে, যিনি সেকেন্ড ইন কমান্ড, যিনি প্রধানমন্ত্রীর অনুপস্থিত দায়িত্ব পালন করেন, হ্যাঁ, এবং উনি এমপিদের ভোটে মূলত নির্বাচিত হন, সংসদ উপনেতা। বিরোধী দলের নেতা, আমার যে দলটা সরকার গঠন করলো, সেকেন্ডে যে দল সবচেয়ে বেশি ভোট পাইছে সে হবে হচ্ছে আমাদের বিরোধী দলীয় নেতা পার্লামেন্টে। এবং এই বিরোধী দলীয় নেতা কিন্তু একটি স্পেশাল সুবিধা ভোগ করে, উনি পূর্ণমন্ত্রীর মর্যাদা ভোগ করেন, পূর্ণমন্ত্রীর মর্যাদা উনি ভোগ করতে পারেন। উনি কি থাকেন? উনি খুব মজায় থাকেন। বেতন না, বেতন হচ্ছে, হ্যাঁ, মন্ত্রীর মর্যাদা ভোগ করা মানে কি উনি ওখান থেকে ইয়ে পাবে, টাকা পয়সা পাবে, তাই না? এবার আমরা আসি, তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? যে আমরা সরকারি দলের, মানে আমরা পুরো জাতীয় সংসদের সভাপতিকে দেখলাম যে ব্যালেন্স মেনটেন করতেছে, হ্যাঁ, একজন। এখন আমরা দেখব, আমরা স্পিকারের পর কি দেখলাম? আমরা সংসদ নেতা দেখলাম, যে আমার সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে দেখলাম। আমরা হচ্ছে গিয়ে এরপর দেখলাম আমরা বিরোধী দলের নেতাকে। হুম। আচ্ছা, আমার একটা কল আসতেছে, আমি একটু রিসিভ করি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এতক্ষণ তো আমি জাতীয় সংসদের দেখছি যে সবার মধ্যে একটা শৃঙ্খলা রক্ষা করছে আমার স্পিকার। এখন আমার হচ্ছে একজন সরকারি দলের মানুষ লাগবে, সরকারি দলের মুখপাত্র। মুখপাত্র মানে কি? সে সরকারি দলের ফেস। আমি সংসদ নেতা দেখছি, ও আমার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, সবকিছু ঠিক আছে। বাট আমার আলাদা করে একজন হুইপ থাকে। হুইপ কি করে? সে হচ্ছে সংসদের দলীয় শৃঙ্খলা রক্ষা করে সরকারি দলের। সরকারি দলের মানুষজন যদি হাউকাউ করে তাহলে তার দায়, তাকে ব্যালেন্স মেনটেন করতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে। ধরেন আমার সংসদে কোনো গ্যাঞ্জাম লাগছে,
এখন স্পিকার কন্ট্রোল করতে চাচ্ছে, সে অর্ডার অর্ডার বলছে, শুনতেছে না, তখন সে বলবে কি, হুইপকে বলবে যে আপনি আপনার লোকজনকে চুপ করান। হ্যাঁ, তাহলে সংসদে সে কি করে, দলীয় শৃঙ্খলা সে রক্ষা করে, হচ্ছে সরকারি দলের মুখপাত্র, দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখে, প্রয়োজনে ব্যাট দিয়ে টাস টাস করে মারবে, এটা হচ্ছে হুইপের কাজ, সরকারি দলের মুখপাত্র। তাহলে এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ, সরকারি দলের মুখপাত্র। তাহলে আমরা কি দেখলাম, জাতীয় সংসদের সভাপতি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে সরকারি দলের মুখপাত্র, আমরা সংসদ নেতাকে দেখলাম। হ্যাঁ, প্রয়োজনে পিড়াইতে হবে। এবার এই যে সংসদ চলে, তাহলে কিছু বিধিমালা অনুযায়ী চলে, এটাকে সংসদ কার্যপ্রণালী বলে অথবা রুলস অফ প্রসিডিউর অফ পার্লামেন্ট বলে। এই বিধিটা গৃহীত হয়েছিল 1974 সালের 22শে জুলাই, এটা গৃহীত হয়। সংসদে কিছু স্থায়ী কমিটি আছে, এটা 76 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে স্থায়ী কমিটির ব্যাপারে। এই স্থায়ী কমিটি কি, ধরেন বিভিন্ন ব্যাপারে এক্সপার্ট কিছু কমিটি গঠন করে দেয়। ধরেন আমার রেলওয়ে নিয়ে, রেলওয়ে বিষয়ক মন্ত্রণালয় আছে, আমার কৃষি বিষয়ক মন্ত্রণালয় আছে। এখন এমপিদের মধ্য থেকে কিছু কমিটি গঠন করে, স্থায়ী কমিটি, ধরেন হচ্ছে আমার 10 জন মেম্বার নিয়ে আমি একটা স্থায়ী কমিটি গঠন করে দিলাম, এরা কৃষি বিষয়ক স্থায়ী কমিটি। তাহলে কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সমাধান, আলোচনা, আলাপ, এরা যে কোনো কিছু এরা মেনটেন করবে এইটা। তাহলে এরকম বিভিন্ন স্থায়ী কমিটি থাকে, মোট কমিটি আছে 50টা, সংসদীয় কমিটি 11টা, মন্ত্রণালয় সম্মিলিত কমিটি হচ্ছে 39টা, প্রত্যেকটাতে 10 জন করে মেম্বার থাকে, আর প্রধানকে বলা হয় সভাপতি। না, সাল মনে রাখতে হবে না, এখানে 76 নম্বর অনুচ্ছেদ, এটা মনে রাখেন। হ্যাঁ, সাল অত মানে সবগুলোতে গুরুত্বপূর্ণ না, আমি বলে দিব স্পেসিফিক ভাবে লাগলে। সংসদ সচিবালয় কিছু থাকে, নিজস্ব সচিবালয় থাকবে, যারা সংসদের 79 নম্বর অনুচ্ছেদে এটা বলা হয়েছে। এবং সচিবালয়ের নিজস্ব কাজ কি, মানে ওই সংসদ সচিবালয়ে এমন কিছু আমার অ্যাপয়েন্টেড কর্মকর্তা থাকবে, কর্মচারী থাকবে, যারা সংসদের বিভিন্ন কাজ করবে, বিভিন্ন ডকুমেন্টেশনের কাজ থাকে না সংসদে, তাদের স্পেসিফিক কাজই হচ্ছে সংসদ নিয়ে। তারা সংসদের যত কাগজপত্র, ডকুমেন্টেশন, কি হবে না হবে, তারা সব ধরনের ডেস্ক জবগুলো তারা পালন করবে। এটা হচ্ছে সংসদ সচিবালয়ের কাজ। এবং সংসদ সচিবালয়ের প্রধান এবং প্রশাসনিক দায়িত্ব থাকে হচ্ছে গিয়ে স্পিকার। তাহলে সংসদ সচিবালয়ের প্রধান এবং প্রশাসনিক দায়িত্ব হচ্ছে কার, দায়িত্ব হচ্ছে স্পিকারের মধ্যে। তাহলে স্পিকারের আমরা আরেকটা দায়িত্ব দেখলাম, আমরা প্রথম স্লাইডে দেখে আসছিলাম, কিন্তু সংসদ সচিবালয়ের প্রধান হচ্ছে আমাদের স্পিকার। তাহলে সংসদে রেকর্ড হয় শুধুমাত্র বাংলায়। জাতীয় সংসদে মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন ছিল না, চতুর্থ সংসদে, এর আগে সব সংসদেই ছিল। হুমায়ুন রশিদ চৌধুরী হচ্ছে স্পিকারের দায়িত্বপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। এক অধিবেশন সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের মধ্যে প্রথম বৈঠকের মাঝে হচ্ছে বিরতিকাল হচ্ছে 60 দিন, 60 দিন বিরতি থাকে। রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করে তাকে বলা হয় অধ্যাদেশ, সেগুলো আমাদের পড়া জিনিস। অর্থ বিল রাষ্ট্রপতির সুপারিশ লাগে, অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে হয় প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে। তাহলে যুদ্ধ ঘোষণার অনুমতি দেয় হচ্ছে গিয়ে জাতীয় সংসদ। তাহলে যুদ্ধ ঘোষণার অনুমতি যদি দেয় জাতীয় সংসদ, তাহলে যুদ্ধ ঘোষণা করে কে, অনুমতি দিচ্ছে জাতীয় সংসদ, ঘোষণা করবে কে, ঘোষণা করবে প্রেসিডেন্ট। ভেরি গুড। জাতীয় সংসদের নিয়ন্ত্রক এবং অভিভাবক হচ্ছে জাতীয় সংসদ। স্থানীয় সরকারের কার্যাবলী নির্ধারণ করে জাতীয় সংসদ। আপনার স্থানীয় সরকারটা কি, আমার জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, আমরা যে দেখি, হ্যাঁ, লোকালি নির্বাচিত যারা, তারা কি ধরনের কাজ করবে, এইটা হচ্ছে জাতীয় সংসদ অনেক সময় নির্ধারণ করে দেয়। সংসদের অনুমতি ছাড়া আপনি কোনো কর চাইলে আরোপ অথবা গ্রহণও করতে পারবেন না। এগুলো আমরা পড়েছি অলরেডি। রাষ্ট্রপতির কাছে বিল পেশ করার 15 দিনের মধ্যে সম্মতি জানাতে হয়, যদি সংশোধন করে পাঠাই তাহলে পরবর্তীতে 7 দিনের মধ্যে পাঠাতে হয়। এ পর্যন্ত 2টা বিল রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি ফেরত পাঠাইছিল, সিভিল কোড প্রসিডিউর বিল, আর একটা হচ্ছে শ্রম সংশোধন বিল। হ্যাঁ, এবং সংশোধন করে যদি আবার পুনরায় পাঠান, তাহলে 7 দিনের মধ্যে আমাকে কি করতে হবে, সম্মতি দিতে হবে। এগুলো সংবিধানের পড়া, এই কারণে আমি ডিটেইলে গেলাম না। এবং রাষ্ট্রপতি যখন সংসদে মানে সম্মতি দিয়ে দেয়, তখন বিলটা কি হয়, বিলটা হচ্ছে আইনে পাশ হয়ে যায়, আইনে পরিণত হয়ে যায়। জাতীয় সংসদে এ পর্যন্ত বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেছেন 2 জন, যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্সেল জোসেফ টিটো
আর ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি। ওনারা দুইজন বক্তৃতা করছেন এখন পর্যন্ত। কোন কোন সোর্সে তিনজনের কথা বলা আছে। ভারতের সাবেক যিনি বাঙালি প্রধানমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জির কথা বলা আছে। বাট প্রণব মুখার্জি হচ্ছে ভাষণ দেওয়ার কথা ছিল। হ্যাঁ, এটা লেকচার বুকে তিনজন, বাট এটা দুইজন হবে। হ্যাঁ, পরবর্তী উনি হচ্ছে ভাষণ দেন নাই। হ্যাঁ, এই কারণে আপনারা দুইজনেই মনে রাখবেন। ওই সময় কোভিড চলে আসছিল, এই কারণে উনি ভাষণ দিতে পারেন না, এর আগে চলে গেছেন। বর্তমান আইন এবং সংসদ বিষয়ক উপদেষ্টা হচ্ছে ডক্টর আসিফ নজরুল। তাহলে আইন বিভাগ আমরা দেখলাম। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? কোনো প্রশ্ন? বুঝা গেছে? ওকে, তাহলে আমাদের অল ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেন আমি সঠিক টাইমেই করবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমাদের হচ্ছে এ পর্যন্ত দুইজন বিদেশি রাষ্ট্রপ্রধান হচ্ছে বক্তব্য দিচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, একজন হচ্ছে গিয়ে আপনার জোসেফ মার্শাল টিটো, উনি যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, আরেকজন হচ্ছে ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি। ওনারা দুইজন দিচ্ছেন। নিলয়, এটা ক্লিয়ার না? এটা কিন্তু সংবিধানের পড়া। হ্যাঁ, এই কারণে ভিতরে বলি না। আচ্ছা, তবুও বলি। এইটা হচ্ছে গিয়ে আপনার ধরেন এখনকার অবস্থা জরুরি অবস্থা, ঠিক আছে? তো যে কোনো জরুরি অবস্থায় যখন আমার গভর্নমেন্ট নাই বা এরকম ইন্টারিম আছে, তাহলে আপনার নর্মালি আমাদের যে কোনো আইন পাস হওয়ার প্রসেসটা কি? আইন পাস হওয়ার প্রসেস হচ্ছে গিয়ে আমি বিল আকারে প্রথমে তুলবো সংসদে, ওটা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনা হওয়ার পর ওই বিলটা যাবে সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি যখন সম্মতি দিবে তখন বিলটা হবে আইনে পরিণত। এইটা হচ্ছে আমার নর্মাল প্রসিডিউর। এখন আমি যে রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠালাম, তাহলে রাষ্ট্রপতির কাছে সর্বোচ্চ সময় হচ্ছে 15 দিন। এখন উনি যদি 15 দিনের মধ্যে সম্মতি না দেয়, তাহলে ধরে নেওয়া হবে যে এই বিলটা মানে উনি হচ্ছে এটাতে সম্মতি দিছেন। হ্যাঁ, মানে মৌনতাই সম্মতির লক্ষণ। 15 দিন টাইম দিলাম, 15 দিনের মধ্যে তুমি বলো নাই, মানে এটা হচ্ছে অ্যাপ্রুভড হয়ে গেছে। হ্যাঁ, বিলটা প্রথমে হচ্ছে সংশ্লিষ্ট যে কে উঠাইতে পারে। ধরেন আমি হচ্ছে অর্থমন্ত্রী, আমি একটা অর্থ বিল দিলাম। ধরেন আমি হচ্ছে গিয়ে সংসদ, আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের একটা বিল উঠা দরকার। তাহলে আমি বিলটা নিয়ে এটা আলোচনা করলাম। এমনও হতে পারে যে অনেক সময় বিল বাতিল হয়ে যায়, যেটা অ্যাবসার্ড। হ্যাঁ, তাহলে যে কেউ তুলতে পারে, এদের ক্ষমতা আছে যে কারণ এমপিদের, যে কেউ তুলতে পারে। তাহলে উনি 15 দিনের মধ্যে যদি সম্মতি না দেয়, তাহলে ওটা গৃহীত বলে ধরা হয়। এখন ধরেন উনি কি করলো, উনি হচ্ছে গিয়ে বলল যে আমি তোমাদের সাথে এই এই পয়েন্টে সম্মত না, এটা কারেক্ট করে পাঠাও আমার কাছে। এখন উনি কারেকশন দিয়ে পাঠাইলো, সংশোধন নিয়ে আবার আলোচনা হইলো, কারেকশন গুলো করে আবার উনার কাছে পাঠানো হইলো। তাহলে এই যে উনার কাছে নেক্সট টাইম সংশোধন করে পাঠানো হলো, এখন উনার কাছে সর্বোচ্চ সময় হচ্ছে 7 দিন। তাহলে সংশোধন করে যদি পাঠাই, তাহলে 7 দিনের মধ্যে উনাকে অনুমতি দিতে হবে। হ্যাঁ, এটা গেল নর্মাল বিলের প্রসিডিওর। আর যেটা জরুরি অবস্থায় বলছিলাম, তাহলে জরুরি অবস্থায় তো এগুলো আমার মেনটেন করা সম্ভব না, কারণ আমার হয়তো সংশোধনী নাই আমার। তাহলে তখন আমি কি করব? তখন রাষ্ট্রপতি হচ্ছে তার ক্ষমতা বলে জরুরি আইন প্রণয়ন করতে পারেন। এই জরুরি আইনগুলোকে কি বলা হয়? অধ্যাদেশ বলা হয়। এখন উনি ধরেন জরুরি অবস্থার সময় এরকম অধ্যাদেশ প্রণয়ন করছে। এখন দেশে আবার সুষ্ঠু নির্বাচন হলো, আমার নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসলো। এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর প্রথম যে অধিবেশনটা করবে, সংসদে যখন একসাথে বসবে, তার 30 দিনের মধ্যে এই জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি যে অধ্যাদেশগুলো জারি করছেন, এই অধ্যাদেশগুলো উনারা রিভিউ করবেন, এবং এই 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলোকে উনাদের অনুমোদন দিতে হবে। ধরেন রাষ্ট্রপতি ইন দা মিন টাইম 10টা নতুন অধ্যাদেশ জারি করছেন। এখন 10টা নতুন অধ্যাদেশের মধ্যে ওরা প্রথম অধিবেশনে 30 দিনের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করলো। 10টার মধ্যে 7টাকে অনুমোদন দিল, বাকি 3টাকে অনুমোদন দিল না। এই 3টাকে যে ওনারা অনুমোদন দেয় নাই, তাহলে সেক্ষেত্রে এই 3টা বাতিল বলে গণ্য হবে। এখন এমন হইল অবস্থা, 10টা উনি অধ্যাদেশ জারি করছেন, এবং প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে এগুলো একটা নিয়েও আলোচনা হয় না, এবং একটাকেও তারা অনুমোদন দেয় নাই। তখন এই 10টা অধ্যাদেশই বাতিল বলে গণ্য হবে।
হ্যাঁ, এটা হচ্ছে অর্থ বিল যে উত্থাপন করব ওইটা প্রেসিডেন্টকে বলে নিতে হয় যে প্রেসিডেন্ট সাহেব আমি বাজেট নিয়ে অর্থ বিল নিয়ে কথাবার্তা বলতেছি, আমাকে হচ্ছে আপনি অনুমতি দেন। উনি অনুমতি দিল, পরবর্তীতে হচ্ছে গিয়ে আপনার আলোচনা হওয়ার পর উনার কাছে আবার যাবে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। এটাই হচ্ছে জাস্ট প্রসিডিউর। এখানে নাইমা ভালো পয়েন্ট আউট করছে যে অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের অনুমতি নিতে হয়। হ্যাঁ, প্রেসিডেন্টের অনুমতি নিয়ে আমার ফিনান্স মিনিস্টার এটা উঠাইলো, ব্যাপারটা এরকম হয় আর কি। আশা করি নিলয় উত্তর ক্লিয়ার নাকি? নিলয় বোঝা গেছে পুরো প্রসিডিউরটা? ওকে, ধন্যবাদ। তবে না বুঝলে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এবার আসি হচ্ছে আমরা শাসন বিভাগে। মোতালেব হোসেন পরিচালিত। আচ্ছা, অধ্যাদেশ রাষ্ট্রপতি করে সংসদে পাঠায় না। অধ্যাদেশ যখন রাষ্ট্রপতি জারি করছে তখন তো সংসদই নাই। এখনকার কথা চিন্তা করেন, এখন কি কোনো সংসদে আছে? এখন তো কোনো সংসদ নাই। তাহলে হচ্ছে এখন তাহলে আমার রাষ্ট্রপতি করবে অধ্যাদেশ। যখন আবার নতুন গভর্নমেন্ট আসবে তখন তারা দেখবে যে রাষ্ট্রপতি বা এই টাইমে উনি কয়টা অধ্যাদেশ জারি করছেন, ওগুলো নিয়ে আলাপ আলোচনা করে ওনারা তখন এটাতে সম্মতি দিবেন নাকি দিবেন না, এটা ডিপেন্ড করে। না, সরকারি বেসরকারি সব অর্থ বিলই অর্থমন্ত্রী সবসময় উত্থাপন করেন না, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, যে বিলগুলো অনুমোদন পাইলো, অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতি যদি সম্মতি দেয় তখন ওই বিলগুলোকে আর বিল বলা হয় না, ওগুলোর নাম হয়ে যায় আইন। এবং ওই আইনগুলো পরবর্তীতে অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লাই হয়। শাসন বিভাগ, হ্যাঁ, এখন হচ্ছে রাষ্ট্রপতি যাই করবে সবকিছু অধ্যাদেশ। রাষ্ট্রপতি যেটা বলবে যে কোনো আইন এগুলো অধ্যাদেশ আকারে জারি হবে। এখন তো আমার কোনো সংসদ নাই, তাহলে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ। তাহলে আমার আইন বিভাগ, আমার সংসদ যে আইন প্রণয়ন করলো না, বিল নিয়ে তর্ক হয় সংসদে সরকারি বিরোধী দলের মধ্যে। ধরেন একটা বিল উঠাইলো, এখন ওই বিলটা হচ্ছে গিয়ে আপনার ফেভারে যাচ্ছে না, অথবা আপনার কাছে মনে হচ্ছে যে এখানে এই চেঞ্জ মেক করতে হবে, ওগুলো নিয়ে বিল নিয়ে মূলত তর্ক হয়। হ্যাঁ, অনেক অধ্যাদেশ জারি হচ্ছে, নাহলে এত গভর্নমেন্ট তো ফাংশনিং থাকতে পারতো না। তাহলে এই যে ধরেন আমরা গেজেটের কথা বলি না, যে আপনি ক্যাডার হওয়ার পর গেজেটেড করা হচ্ছে, গেজেটেড গুলো তো অধ্যাদেশ। হ্যাঁ, এগুলো পরে হচ্ছে অন্তর্ভুক্ত হয় আর কি। তাহলে হচ্ছে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন প্রয়োগ করে যারা শাসন কার্য আমার পরিচালনা করবে তারা হচ্ছে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, এবং এরা রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশ নিয়ে থাকে, একদম ডিরেক্ট তারা পার্টিসিপেট করবে রাষ্ট্র পরিচালনার মধ্যে। এবং এই নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষকে মন্ত্রী পরিষদ, তাহলে তারাই রাষ্ট্র চালাচ্ছে। এবং সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষকে, এটা হচ্ছে আমলা ক্যাডাররা, অ্যাডমিন ক্যাডার। হ্যাঁ, তারা তারা কি করবে, তারা হচ্ছে গিয়ে এই যে নির্বাহী বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ। তাহলে মন্ত্রী পরিষদ তারা দেশ শাসন করতে পারে সর্বোচ্চ লেভেলে, বাট এদের যে প্রপার ডকুমেন্টেশন কাগজে কলমে সবকিছু মেনটেন করে কারা? আমলারা। এবং নির্বাহী বিভাগের সদস্যরা অর্থাৎ মন্ত্রীরা দায়বদ্ধ কাদের উপর থাকে? দায়বদ্ধ থাকে আইন পরিষদ বা সংসদের নিকট দায়বদ্ধ থাকে। তাহলে মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানকে, এটা হচ্ছে মন্ত্রী, খুবই গুরুত্বপূর্ণ। আর মন্ত্রণালয়ের আমি যদি বলি যে প্রশাসনিক প্রধানকে, মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান যদি মন্ত্রী হয় তাহলে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে, এটা হচ্ছে আমার সচিবরা, আমলারা। তাহলে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছে আমার সচিব। তাহলে শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি এখানেও টপিকে আমাদের রাষ্ট্রপতি। মন্ত্রীদের নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি, তবে কোন মন্ত্রী কোন দপ্তরে কাজ করবে, দপ্তর বন্টন করবেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, মানে এখানেও ব্যাপারটা হচ্ছে ধরেন প্রধানমন্ত্রী বা ওই দল মন্ত্রী পরিষদ গুছাইলো, রাষ্ট্রপতিকে বললো হচ্ছে কি আপনি অফিসিয়ালি এদেরকে নিয়োগ দেন, এটাই রাষ্ট্রপতির কাজ। আর কে কোন দপ্তর পাবে, কে হচ্ছে না হচ্ছে, সবকিছু কে ঠিক করতেছে? প্রধানমন্ত্রী ঠিক করে দিচ্ছে। এখন আপনারা রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রামে দেখেন কিনা যে এরপর এ সিটে বসে, মানে আমার যদি 5 জন অতিথি থাকে একজনের পর একজনকে ডাকা হয়। হ্যাঁ, এরপর এ বসে, তাহলে এইটা হচ্ছে একটা পদমর্যাদার ক্রম, যেটাকে বলা হয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট, যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কার পর কে ইম্পর্টেন্স পাবে। তাহলে এরকম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট আছে আমাদের দেশে কয়টা? 25টা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য।
দেখেন এটা জাস্ট বই থেকে তুলে দেওয়া, এটা মুখস্থ করতে হবে না জানার জন্য। প্রথমে রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার থাকে, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, মন্ত্রী নয় এমন মানুষজন, নিযুক্ত হাই কমিশনার, এভাবে। হ্যাঁ, মন্ত্রী তো ভেঙে গেল, মন্ত্রী ধরেন সরকার দল চেঞ্জ হলে মন্ত্রীও চেঞ্জ হয়ে যাচ্ছে, সচিব হয় না, সচিব জায়গায় থাকে। তাহলে পদমর্যাদার ক্রম হচ্ছে গিয়ে আমার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সবার প্রথমে রাষ্ট্রপতি বেশি মর্যাদা, এরপর প্রধানমন্ত্রী, এরপর আসে হচ্ছে স্পিকার, এরপর প্রধান বিচারপতি, এরপর মন্ত্রীবর্গ, ডেপুটি স্পিকার, প্রধান হুইপ বিরোধী দলীয় নেতা, এরা হচ্ছে গিয়ে পদমর্যাদা পায়। জাস্ট একটা সিরিয়াল। তাহলে আমাদের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার শীর্ষ ব্যক্তি রাষ্ট্রপতি, সবকিছু সম্পন্ন হয় রাষ্ট্রপতির নামে। এবং সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক প্রধান। এই লাইনটা হুবহু আমাদের 48 স্পেশাল আসছে আমার স্লাইড থেকে। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক শাসক প্রধান হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। সংসদীয় সরকার ব্যবস্থায় অনেকেই প্রধানমন্ত্রী লাগাইছে, হ্যাঁ, বাট এটা একদম স্ট্রেট কাট একটা কথা যে আমাদের নিয়মতান্ত্রিক যে কোনো কিছু আমাদের হেড হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে আমাদের এখানে দুইবার, একটা 1978 সালে, একটা 1986 সালে, একটা জিয়ার আমলে, একটা এরশাদের আমলে, সরাসরি দুইবার হয়েছে। তাহলে সংসদ সদস্যরা প্রকাশ্য ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন, মানে এমপিরা ভোট দেয় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, এমপিরা দিবে, জনগণ ভোট দিয়ে এমপিদের বসাবে, এমপি ভোট দিয়ে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করবে। তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়, অভিশংসন কত নম্বর অনুচ্ছেদ? সরাসরি মানে হচ্ছে কি আপনি ডিরেক্ট ভোট দিবেন তাকে, সংসদ সদস্যরা ডিরেক্ট ভোট দিবে রাষ্ট্রপতিকে। তাহলে অভিশংসন হচ্ছে 52 নম্বর, তাহলে এটা নিয়ে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে রাষ্ট্রপতি যখন ধরেন আপনি কয়েকজন সংসদ সদস্য, ধরেন আমার 300 350 এমপি, 350 জনের মধ্যে হচ্ছে ধরেন আমার 200 জন তো সংখ্যাগরিষ্ঠ, তাহলে 200 জন হচ্ছে স্পিকারের কাছে প্রস্তাব দিল যে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। তখন রাষ্ট্রপতি হচ্ছে কি করবে? রাষ্ট্রপতি হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে এর কথা বলবে, রাষ্ট্রপতি হচ্ছে গিয়ে ইয়েকে জানাইলো, সরি, আপনার স্পিকার হচ্ছে রাষ্ট্রপতিকে জানাইলো যে আপনার নামে এরকম অভিযোগ আসছে, আপনার আত্মপক্ষ সমর্থন করতে চান কিনা, অথবা উনি নিজের মতো করে তদন্ত করে দেখলো স্পিকার। হ্যাঁ, এখন এই যে উনাকে জানাইলো, একটা অ্যাপ্লিকেশন দিল, চিঠি দিল যে উনাকে অভিশংসন করতে হবে, এই চিঠি পাওয়ার 14 থেকে 30 দিনের মধ্যে উনি কি করবে? ভোটে দিবে যে আমার 200 জন এরকম চাইছে, এখন আপনারা কি মনে করেন? সংখ্যাগরিষ্ঠ যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে অভিশংসন করা হবে। এটা হচ্ছে আমার রাষ্ট্রপতিকে অপসারণের সিস্টেম। 14 থেকে 30-এর মধ্যে উঠানো হয়। রাষ্ট্রপতি নির্বাচন হয়, এমপিরা ভোট দেয়। আখি সিম্পল হিসাব, আপনি এমপি হয়ে গেলেন, এমপিরা ভোট দিবে, এ প্রার্থী আছে, এমপিরা ভোট দিবে, 350 ভোটার ধরেন আমার ওখানের মধ্যে 200 জন দিলে একজনকে, তাহলে সে হয়ে যাবে। এরকম সরাসরি এমপিরা ভোট দিবে। ওটা বিভিন্ন দল থেকে ক্যান্ডিডেট হয়, আপনিও দাঁড়াইতে পারবেন, সমস্যা নাই 35 হইলে, যে আমি রাষ্ট্রপতি নির্বাচন করতে চাই। কারণ এমপিরা যদি মনে করে যে আপনাকে দিবে তাহলে দিবে। তাহলে আমাদের বাংলাদেশে যেহেতু ধরেন দলীয় সরকারগুলো সংখ্যাগরিষ্ঠতা পাই, তো এখানে দেখা যায় কি যত কিছুই থাকুক আলটিমেটলি নিজেদের লোকজনই হয়ে যায় আর কি। তাহলে এগুলো সবই দেখছি, উনি কখন ভাষণ দিচ্ছে, সব নিয়মকানুন পরিচালনা করে। উনি হচ্ছে গিয়ে ওনার বাসভবন হচ্ছে বঙ্গভবন, এবং উনি কিন্তু প্রতিরক্ষা বাহিনীর মোটামুটি প্রধান, সর্বাধিনায়ক, এই যে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। উনি যত ইউনিভার্সিটি আছে এগুলোর চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর। না, শিক্ষাগত যোগ্যতার কথা আলাদা করে মেনশন করা নাই আমাদের এখানে। উনি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান, স্কাউটের প্রধান, মানে ভিসি তো হচ্ছে থাকে, ভিসি তো হচ্ছে আমার ইউনিভার্সিটিতে একজন আছে না, যেমন ঢাকা ইউনিভার্সিটি নিয়োগ স্যার। হ্যাঁ, আর রাষ্ট্রপতিকে বলা হয় চ্যান্সেলর। চ্যান্সেলর ইউনিভার্সিটির প্রধান, ওখানে কে থাকে? এমনি থাকে হচ্ছে ভাইস চ্যান্সেলর, আর চ্যান্সেলর হচ্ছে রাষ্ট্রপতি।
হ্যাঁ, প্রেসিডেন্টের পদ যদি শূন্য হয় স্পিকার হবে প্রধানমন্ত্রী। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান এবং মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে আমার সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক শাসন প্রধান হচ্ছে আমার শাসক প্রধান রাষ্ট্রপতি। আর যদি বলে নিয়মতান্ত্রিক মানে সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধানকে, আর সরকারের প্রধান বা সরকারের মুখপাত্রকে আমার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা পরিচালনা করে প্রযুক্ত করে আমাদের প্রধানমন্ত্রী। কমপক্ষে 25 বছর লাগে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এবং নির্বাহী ক্ষমতা প্রচলন করে শপথ নেয় রাষ্ট্রপতির কাছে। তাহলে মন্ত্রিসভা সকল কাজের জন্য দায়ী কার নিকট? জাতীয় সংসদের নিকট। ওর নামে প্রযুক্ত হয় 5 বছর মেয়াদ। এগুলো আমরা সব জানি। এখন দেখেন তৈলিং অয়েলিং কাকে বলে। সমগ্র শাসন ব্যবস্থার মধ্যমণি হচ্ছে প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে পুরো মন্ত্রিসভা কিন্তু ভেঙে যাবে। উনি বিভিন্ন দপ্তর বন্টন, কর্মসূচি নির্ধারণ, অধিবেশন, সভা সমাবেশ এগুলো হচ্ছে গিয়ে উনি করেন, সভা পরিচালনা। উনাকে বলা হয় তোরণের প্রধান স্তম্ভ বা কিস্টোন অফ দ্য ক্যাবিনেট আর্চ। হ্যাঁ, ধরেন আপনি একটা গেট করলেন, ওই গেটের মেইন কলাম যেটা, ওই মেইন কলাম বলা হচ্ছে প্রধানমন্ত্রী। ওনাকে ছাড়া কিছুই হবে না। উনি পবিত্রতা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা রক্ষার ব্যাপারে হেল্প করেন স্পিকারকে। তাহলে প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রীয় পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবেন, মানে ইনফর্ম করবেন রাষ্ট্রপতিকে। কোনো যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে এবং রাষ্ট্রপতি যদি বলে তাকে ডিসক্লোজ করতে সবার সামনে, তখন গিয়ে উনি করবে এটা। জাতির নেতা, পথপ্রদর্শক, জাতীয় নিরাপত্তা, জাতীয় সংহতির প্রতীক, সমপর্যায় যুক্ত ব্যক্তিদের মধ্যে উনি অগ্রগণ্য, এবং মন্ত্রীরূপী তারকারাজির মধ্যে বিরাজমান চাঁদ। ওনার বাসভবন হচ্ছে গণভবন। কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না প্রধানমন্ত্রীর সম্মতি ব্যতীত। উনি সব টাকা পয়সা সংক্রান্ত জিনিসপত্রের প্রধান। টাকা পয়সা, হ্যাঁ, এত কিছু। তাহলে দেখেন উনি একটেকের প্রধান। কারণ একটেক কি, যে আমার ইকোনমিক জোন। একটেক এবং এনইসি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান, বিনিয়োগ বোর্ডের প্রধান থাকেন। প্রশাসনিক সংস্কার কমিটি যে নিকার, নিকারের প্রধান থাকেন। বেবজার, বেজার প্রধান থাকেন। তাহলে টাকা পয়সা সংশ্লিষ্ট প্রজেক্ট যেখানে পদাধিকার বলে প্রধানমন্ত্রী, সেখানেরই প্রধান। এছাড়া জাতীয় পরিবেশ দুর্যোগ অথবা রপ্তানি, পর্যটন পরিষদ, মহিলা শিশু উন্নয়ন কেন্দ্র, এগুলোতে উনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাহলে আমাদের মোট মন্ত্রণালয় 43টা, মন্ত্রণালয় 58টা, মুজিবনগর সরকারে ছিল 12টা। হ্যাঁ, তবে এগুলো হচ্ছে চেঞ্জেবল। এগুলো যখন যে মন্ত্রণালয় থাকে ওইটা তার উপর ডিপেন্ড করে। এগুলো চেঞ্জেবল, এখন বুঝতে পারার প্রয়োজন নাই। তাহলে সর্বশেষ মন্ত্রণালয় হিসেবে যুক্ত হয়েছিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় 2014 সালে। এর কিছু মন্ত্রণালয়ের পূর্ব নাম, বর্তমান নাম, যেমন সংস্থাপন মন্ত্রণালয়, এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরিচিত। মৎস্য প্রাণী সম্পদ, আগে ছিল মৎস্য পশু সম্পদ। পরিবেশ মন্ত্রণালয়, এটা পাল্টায় রাখছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন। যোগাযোগ মন্ত্রণালয়ের নাম রাখছিল সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের নাম রাখছে হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকার এইটা আসছিল। শপথ গ্রহণ করেন কখন সরকার গঠন করলো? 8 আগস্ট 2024, 48-এ। শপথ পড়ানো হচ্ছে রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নারী উপদেষ্টার সংখ্যা হচ্ছে 4 জন। টোটাল উপদেষ্টা 23 জন। আর এই গভর্নমেন্ট সেটা ভালো কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা তুলে দিছে। 1 ঘন্টা হয় নাই শুরু করছি মুন্না, আরো পরে। এবার আসি হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের কাজ কি? সংবিধানের ব্যাখ্যা প্রদান। আপনারা বুঝছেন তো না? আমার এখানে আইন বিভাগ, সরি শাসন বিভাগ 23, এটা হচ্ছে প্রধান উপদেষ্টা টোটাল 23। এখন আগ পিছ হলে এইটা হচ্ছে কি ইনফরমেশন গুলো ওয়েবসাইট থেকে, এই মানে যেগুলো চেঞ্জেবল ওই ইনফরমেশন গুলো পরীক্ষার আগে ওয়েবসাইট থেকে চেক করে নিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। তাহলে বিচার বিভাগের কাজ কি? সংবিধানের ব্যাখ্যা প্রদান। হ্যাঁ, যেহেতু বিচার বিভাগ, ওনে কি করবে? সংবিধানের ব্যাখ্যা প্রদান করবে। আর দেখি বলেন তো আমাদের হচ্ছে সংবিধানের অভিভাবক কে? অভিভাবক, সংবিধানের অভিভাবক কে?
তাহলে জাতীয় সংসদের অভিভাবক এবং ব্যাখ্যাকারক হচ্ছে কোর্ট। এখন হচ্ছে আপনি বিচার বিভাগের আন্ডারে কোনো ব্যক্তির যদি জবানবন্দি রেকর্ড করতে চান তাহলে এটা 164 ধারায় করা যায়। এবং আদালতের রায় যেটা, এটাকে পাবলিক দলিল বলা হয়, কারণ এটা সবাই পড়ে দেখে এবং অ্যাপ্লাই করতে পারে। এগুলো অলরেডি পড়ছেন, এগুলো আমি আর পড়াচ্ছি না। বিচার বিভাগ সম্বলিত গুরুত্বপূর্ণ ধারা। অপসারণের ক্ষমতা এটাও জানেন এখন কার হাতে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। এ হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ সুপ্রিম। এখন থেকে বলেন, সুপ্রিম কোর্ট আমার তো দুইটা ভাগে গঠিত, একটা আপিল একটা হাইকোর্ট, কোনটা বড়? মানে গতদিনে করছিলাম, আমার হচ্ছে আপিল বিভাগ বড়। হ্যাঁ, হাইকোর্ট হাই বলে যে বড়, ব্যাপারটা এরকম না, বড় হচ্ছে আমাদের আপিল বিভাগ। তাহলে আপিল বিভাগ কি করে? ধরেন আমার একটা মামলা আসলো সুপ্রিম কোর্টে, ওইটা যাবে প্রথমে হাইকোর্টের কাছে। হাইকোর্ট চেষ্টা করবে মামলাটা মীমাংসা করতে। হ্যাঁ, যদি কখনো ব্যর্থ হয়, অথবা কেউ যদি চিন্তা করে যে না, আমার হাইকোর্টে ঠিক মতো মামলাটা আমি রায় পাই নাই, হ্যাঁ, তখন সে চাইলে আপিল বিভাগে সে আবেদন করতে পারে। কারণ আপিল বিভাগ হচ্ছে ক্রস চেক করবে, দেখবে, দেখে যদি জাস্টিফাইড মনে হয় তখন তারা ওইটার বিচার কার্য শুরু করে। তাহলে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ করে আপিল শুনানির ব্যবস্থা করতে পারে। তবে রাষ্ট্রপতি আইনের ক্ষেত্রে কোনো ব্যাখ্যা চাইলে আপিল বিভাগও এই বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে। এখন যদি রাষ্ট্রপতি চাই আপিল বিভাগের কাছে কোনো এক্সপ্লেনেশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে এবং ন্যায় বিচারের স্বার্থে কোনো ব্যক্তিকে আদালতের সামনে হাজির করতে পারে এবং দলিলপত্র পেশ করার জন্য আদেশ জারি করতে পারে। আর আপিল বিভাগ কি করে? আপিল বিভাগ হচ্ছে গিয়ে হাইকোর্ট থেকে যেগুলো যায় ওগুলো হচ্ছে গিয়ে তারা ডিল করে। হ্যাঁ, হ্যাঁ, আপিল বিভাগ নিষ্পত্তি করছিল। এবং আপিল বিভাগ যদি কোনো কিছু বলে তাহলে এটা কিন্তু অবশ্য পালনীয় হবে, কারণ একদম হাইয়েস্ট অথরিটি থেকে কিন্তু আসতেছে। হাইকোর্ট, হাইকোর্ট হচ্ছে আমার নিম্ন বিভাগ সুপ্রিম কোর্টের, মূল বিচার কার্য করার পরিচালনা ক্ষমতা রাখে এবং দেওয়ানি এবং ফৌজদারি উভয় বিষয়ে আপিল শুনানি তারা করতে পারে। হচ্ছে আমার হাইকোর্ট বিভাগ। তাহলে এদের কাছে মূল বিচারগুলো যাচ্ছে, পরে তারা অ্যাপিলিয়েট ডিভিশনের কাছে যদি মীমাংসা করতে না পারে তখন তারা হ্যান্ড ওভার করতেছে। তাহলে বাংলাদেশের বিচার বিভাগ, এটা উচ্চতর বিভাগ সুপ্রিম, এটা আপিল এবং হাইকোর্ট, এখানে দেওয়ানি আদালত, জেলা জজ আদালত এগুলো আছে। আর অধস্তন বিচার বিভাগ হচ্ছে ফৌজদারি আদালত, দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। মূল দায়িত্ব হচ্ছে যাবে কার কাছে? মূল দায়িত্ব হবে যাবে আগে এর কাছে, হাইকোর্টের কাছে। হাইকোর্ট থেকে হচ্ছে পরে যাবে আপিল বিভাগের কাছে। তাহলে হাইকোর্ট বিভাগ হচ্ছে মূল বিচার কার্য পরিচালনা করে, এগুলো আমরা দেখছি, এবং মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা তারা জারি করতে পারে। অধস্তন কোনো আদালতের মামলায় সংবিধানের ব্যাখ্যা জনিত যদি জটিলতা দেখা দেয়, ওখানে যদি মীমাংসা না হয় তখন সে করে। অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে, ওই যে আপনি মানতেছেন না তখন আপিল করতে পারবেন। সকল অধস্তন কার্যবিধি প্রণয়ন এবং পরিচালনা করে। আপিল বিভাগ, আপিল বিভাগের অধস্তন, এটা আমরা দেখছি অলরেডি। বর্তমানে আপিল বিভাগের সংখ্যা কত? আপিল বিভাগের বিচারকের সংখ্যা হচ্ছে 5 জন। এই তথ্যগুলো খুবই চেঞ্জ হয় ফ্রিকোয়েন্টলি, এগুলো চেক করতে হবে পরীক্ষার আগে। আপাতত 5 জন মনে রাখবেন। প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ, দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত। তো আপনি সুপ্রিম কোর্টে বিচার করতে চান, আপনার তো যোগ্যতা লাগবে, তাই না? গতদিনই আমরা বলছি বাংলাদেশের নাগরিক হতে হবে, মিনিমাম 10 বছর আপনাকে কাজ করতে হবে, তারপর পারবেন আপনি গিয়ে, এবং সিনিয়র লেভেলে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে। বাংলাদেশের সংবিধান অভিভাবক এবং ব্যাখ্যাকারক হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। এবং প্রধান বিচারপতিকে শপথ পড়ানো হচ্ছে রাষ্ট্রপতি, আর অন্যান্য বিচারপতিকে শপথ পড়ান প্রধান বিচারপতি। এবার আসি, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উনি ছিলেন এস এম সায়েম, উনি প্রথম প্রধান বিচারপতি। আপিল বিভাগের প্রথম নারী বিচারপতির নাম হচ্ছে নাজমুনারা সুলতানা। এখন আসি আমাদের অধস্তন বিচার আদালতে। তাহলে এতক্ষণ আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে হাইকোর্টের কথা, আমরা
সুপ্রিম কোর্টের কথা বললাম, হাইকোর্ট আর আপিল বিভাগের কথা বললাম। এবার ছোট ছোট আদালতগুলোতে আসি। এটা হচ্ছে দেওয়ানি বা ফৌজদারি আদালত। দেওয়ানিটা কি? দেওয়ানিটা হচ্ছে জমি জমা নিয়ে গ্যাঞ্জাম। তাহলে উঠোনে বাবার লাশ রেখে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব 5 সন্তানের, তাহলে এটা একটা দেওয়ানি মামলা। তাহলে জমি জমা সংক্রান্তকে বুঝাই। এছাড়া পদবি, আপনি ক্ষতিপূরণ পান নাই, ঋণ চুক্তি, ঋণ অধিকার, হ্যাঁ, এগুলো নিয়ে হচ্ছে তারা সাজেশন দেয়। দেওয়ানি আদালত 1827 সালে এটা প্রতিষ্ঠা হয়, সিভিল সার্ভিস কোড অ্যাক্ট দ্বারা, এটা লাগবে না। এবং এর মামলা রায়কেও কিন্তু পাবলিক দলিল বলা হয়। আর দেউলিয়া মানে আপনারা জানেন যে আমার অবস্থা খুবই খারাপ, আমি ব্যাংক থেকে যে ঋণ নিচ্ছি ঋণগুলো পরিশোধ করতে পারবো না, আমি নিজেকে দেউলিয়া ঘোষণা করলাম, তখন হচ্ছে আস্তে আস্তে আপনার প্রপার্টি সেল করে হলেও ওইটা এটা মেটাতে হয় আর কি। এটা হচ্ছে দেউলিয়া ঘোষণা। হ্যাঁ, এগুলো অধস্তন আদালতে হয়। আর সুপ্রিম কোর্টে এটা মামলার গ্র্যাভিটি অনুযায়ী, ধরেন হচ্ছে আপনি চান যে হাইকোর্টে মামলাটা দায়ের করতে একদম উচ্চ আদালতে, তখন আপনি করবেন। আর ছোটখাটো মামলা এটা এখানে নিষ্পত্তি হয়ে যাওয়ার মতো, তখন এটা এখানে করলেন। আবার অধস্তন আদালত থেকে অনেক সময় হাইকোর্টে মামলা যায়। স্বাবলম্বী হলে তখন হচ্ছে আবার গভর্নমেন্টকে ইয়ে করতে হবে, আপনার যত রিসোর্স আছে এগুলো তখন আপনাকে যেটা করতে হবে যে ধরেন আপনার ঋণ যেগুলো আছে এগুলো সব পরিশোধ করতে হবে, নিজে ক্লিয়ার হইতে হবে, তখন পারবেন দেউলিয়া মুক্তি। এবং দেউলিয়া থাকা অবস্থায় আপনি কিন্তু নতুন করে কোনো লোন, বিজনেস কিছুই এগুলো করতে পারবেন না। তাহলে এইটা হচ্ছে ফৌজদারি। মারামারি কোন জায়গার ছবি কি মনে হয়? ফৌজদারি। মারামারি, খুন খারাপি, রাহাজানি, ট্যাটা দিয়ে বিদ্ধ করে ফেলা। এই যে আমি কি বলছি ব্রাহ্মণবাড়িয়ার কথা, আপনি বলে দিলেন, আমার দোষ নাই কিন্তু। স্বামী নির্যাতন তো হয়। হ্যাঁ, তাহলে এই ধরনের কাজকর্ম এগুলো সবগুলো হচ্ছে আমাদের ফৌজদারি অপরাধ। তাহলে ফৌজদারি মামলা বলতে সাধারণত অপরাধ সংক্রান্ত মামলাকে বোঝানো হয়, যেমন মারামারি, চুরি, ডাকাতি, এগুলা। তাহলে ফৌজদারি আদালত দুই ধরনের, একটা হচ্ছে দায়রা জজ আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে দায়রা জজ আদালত এগুলো হচ্ছে গিয়ে আমার মোটামুটি বিভিন্ন জায়গায় থাকে। দায়রা জজ আদালত গুলো পুরুষদের তো আইন নাই। তাহলে এখানে তবে রাষ্ট্রদ্রোহিতার যদি কোনো মামলা থাকে এটার বিচার হয় না। 3 পার্বত্য জেলায় হচ্ছে দায়রা আদালত চালু হয়েছে 2008 সালে, এগুলো অধস্তন আদালত। হ্যাঁ, এর আসে ম্যাজিস্ট্রেট আদালত। আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা দেখি না যে ম্যাজিস্ট্রেট আলাদা রিক্রুটমেন্ট হয়, তাহলে এটা হচ্ছে সেই ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে এখানে হচ্ছে 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে আমাদের, এগুলো যা জানেন। ফৌজদারি দণ্ডবিধি হচ্ছে 1898 সালে হয়েছে, অনেক আগের কিন্তু আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, এই জেলা আদালতগুলোর মধ্যে হচ্ছে দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালত, বিভিন্ন আদালত আছে। তাহলে ফৌজদারি দণ্ডবিধিতে সর্বাধিক পরিচিত আইন হচ্ছে 144 দ্বারা, আমরা এটা জানি যে জরুরি অবস্থার সময় জারি করা হয়। এবং এটা যদি জারি করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকমতো চলাচল, আচরণ, কর্মকাণ্ড বিধি সবগুলোর উপরই হচ্ছে আপনার বিধি নিষেধ আরোপণ হবে। এফআইআর, এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আপনারা প্যারোলের কথা শুনছেন? প্যারোল, নির্বাহী আদেশে মুক্তি, এটা ম্যাজিস্ট্রেট আদালত দিতে পারে। না, ম্যাজিস্ট্রেট থেকে ম্যাজিস্ট্রেট আলাদা এইটা। প্যারোল মানে হচ্ছে গিয়ে ধরেন আপনি আদালত, আপনি কারাদণ্ডে আছেন, এখন কোন আসামির হচ্ছে মা মারা গেল, তাহলে তার ছুটি প্রয়োজন, মানে কবরটা দেওয়ার জন্য। তো সে আবেদন করলো আদালতের কাছে, পরে আদালত বলে আচ্ছা ঠিক আছে, তুমি অমুক দিন তুমি 10 ঘন্টার জন্য তুমি মুক্ত, তোমার সাথে পুলিশ থাকবে, পুলিশের গাড়ি নিয়ে তাকে যাবে। এইটা হচ্ছে গিয়ে শর্ত সাপেক্ষে মুক্তি, এটাকে বলা হয় প্যারোল। এখন আপনি মনে করলেন যে আপনি 14 বছর আপনার কারাদণ্ড হইলে, আপনি বিয়ে করেন নাই, আপনি চিন্তা করতেছেন যে আমার বাপ মা একা, একটা বিয়ে শাদী করলে তো ভালোই তো। আবেদন করলেন যে হুজুর আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, তাহলে বিয়ে করার জন্য প্যারোল দেয়। হ্যাঁ, ব্রেক দিব। এফআইআর যে কোনো যে কেউ করতে পারবে, দিব, ব্রেক দিচ্ছি। বিসিএস অ্যাডমিন আর ম্যাজিস্ট্রেট, আর ম্যাজিস্ট্রেটের মধ্যে, ও আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে কি, আপনার বিসিএস এর মধ্যে যেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, এরা হচ্ছে কি করতে পারে, এদের কিছু লিমিটেশন আছে। এরা হচ্ছে ধরেন মোবাইল কোর্ট পরিচালনা করতে পারতেছে। হ্যাঁ, ওদের ক্ষমতার কিছু জুরিসডিকশন আছে। আপনি বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন, মোবাইল কোর্ট পরিচালনা করলেন, কিন্তু আপনি সরাসরি আদালতে কারো বিচার করতে পারবেন না। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে দুইটার মধ্যে পার্থক্য। বিয়ে করার জন্য এটা, আচ্ছা, মোবাইল কোর্ট, মোবাইল কোর্ট, মোবাইল মানে কি? মোবাইল মানে হচ্ছে ভ্রাম্যমান যে কোনো কিছু মোবাইল। হ্যাঁ,
আমরা ভোক্তা অধিকার অভিযান দেখি না, যে ধরেন আজকে রেস্টুরেন্টে অভিযান চালাইলো, বা ঈদের সময় দোকানে অভিযান চালাইলো, দ্রব্যমূল্য কেমন, কি অবস্থা, তাহলে এগুলো হচ্ছে গিয়ে মোবাইল কোর্ট। এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট থাকে, মানে অ্যাডমিন ক্যাডার। এরপর আসে হচ্ছে পারিবারিক আদালত। পারিবারিক আদালত হচ্ছে মুসলিম পারিবারিক আইন অনুসারে গঠিত হয়। এটার অর্ডিন্যান্স জারি হয়েছিল 1985 সালে। আচ্ছা, পারিবারিক আদালত এসে আমরা দেখব স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। তাহলে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের তো আদালত আছে। হ্যাঁ, এখন আমরা জাস্ট কিছু র্যান্ডম আদালত সম্বন্ধে জানবো, এগুলো জাস্ট একবার পড়ে যাবেন। তেমন বুঝার কিছু নাই, মুখস্থ না, জাস্ট কিছু ইনফরমেশন। তাহলে পারিবারিক আদালত, তাহলে আমাদের পরিবার নিয়ে যেগুলো গ্যাঞ্জাম, মূলত এটা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এটা হয়। তো পাঁচটা বিষয় এরা মূলত নিষ্পত্তি করে, যে ধরেন কারো যদি ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহর, ভরণ পোষণ নিয়ে ঝামেলা, বাচ্চাদের অভিভাবকত্ব নিয়ে ঝামেলা, এগুলো নিয়ে হচ্ছে পারিবারিক আদালতটা ডিল করে। পরিবেশ আদালত, এটা পরিবেশ সংক্রান্ত যে কোনো কিছু আপনার মামলা, ধরেন হচ্ছে কেউ ইটভাটা স্থাপন করছে, তো কেউ একজন তার বিরুদ্ধে মামলা করে দিল পরিবেশ আইনে, তো এটা চলে যাবে এই পরিবেশ আদালতের মধ্যে। তো পরিবেশ আদালত আইন পাশ হয়েছে 2000 সালে, এগুলো সাল লাগবে না। ঢাকায় পরিবেশ আদালত প্রতিষ্ঠিত হয় 2005 সালে। বর্তমান পরিবেশ আদালত আছে হচ্ছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। শ্রম আদালত, ধরেন হচ্ছে আপনার কোনো গার্মেন্টস শ্রমিক, তার ঠিক মতো বেতন দেওয়া হচ্ছে না, সে বঞ্চিত ফিল করতেছে, অথবা চা বাগানের শ্রমিক, ঠিক মতো দেওয়া হচ্ছে না, সে লেবার লতে মামলা করলো, তখন হচ্ছে কি এটা যাবে শ্রম আদালতের কাছে। সব জেলাতে, হ্যাঁ মানে মোটামুটি জেলা আদালত গুলোতে থাকে ওরকম শ্রম আদালত। হ্যাঁ, পঞ্চায়েত টাইপেরই, মানে এটা হচ্ছে আপনার এগুলোর ব্যাপারে ডিসিশন দিবে পঞ্চায়েত। ধরেন অনেক সময় ছোট পরিসরে হয়, বাট এর মধ্যে যেটা হয় যে এটা আপনি তো একদম লিগাল ওয়েতে গেলেন, তখন দুই পক্ষের কথা শুনবে, শুনে টাইম পিরিয়ড দিবে, এই টাইপস। আচ্ছা হ্যাঁ, শ্রম আদালত এটা হচ্ছে, এগুলো চেঞ্জ হয়। এটা হচ্ছে ধরেন আমাদের গেজেটে আছে 13টা। হ্যাঁ, তো এই কারণে ব্র্যাকেটে গেজেট লিখে দিছি। ও পঞ্চায়েত না, ওরকম এরকম পঞ্চায়েতের মতো না, এটা হচ্ছে গিয়ে ডিরেক্ট একদম লিগাল। আপনার হচ্ছে গিয়ে আদালত শুনবে আপনার কথা, হ্যাঁ, শুনে তারপর হচ্ছে এটা ডিসিশন দিবে। এটা হচ্ছে শ্রম আদালত 13টা। তো জুডিশিয়াল সার্ভিস কমিশন, এইটা জানতে হবে হচ্ছে আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, আপিল বিভাগের বিচারপতি নির্বাচিত হন। এগুলো তো গুরুত্বপূর্ণ না। বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট, এগুলো যারা জুডিশিয়াল সার্ভিসে ওদেরকে ট্রেনিং দেয়, বিচারকদের প্রশিক্ষণ। বাংলাদেশ বার কাউন্সিল, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে যে ধরেন আপনি যে লাইসেন্স নেবেন আইনজীবী হিসেবে, এই লাইসেন্সটা এরা প্রোভাইড করে, বাংলাদেশ বার কাউন্সিল। তো বার কাউন্সিলের সভাপতিকে, সভাপতি হচ্ছে গিয়ে আমাদের অ্যাটর্নি জেনারেল, এটি ইম্পর্টেন্ট। আর আইনজীবী হবার সর্বনিম্ন বয়স কত? 21 বছর। আমাদের এখানে কি কোনো আইনের স্টুডেন্ট আছেন আইনজীবী হবার পথে? এরকম কেউ আছেন কিনা? তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান হচ্ছে কি আমাদের অ্যাটর্নি জেনারেল। অর্পিতা আছে, এই যে, তাহলে অর্পিতা আমাদের এসব ব্যাপারে সে আমাদের ভালো জানাতে পারবে। তাহলে আইনজীবী হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 21 বছর। আইন, আদেশ, অধ্যাদেশ, এটা হচ্ছে জন্মমৃত্যু নিবন্ধন আইন 2000 সালে, 4 সালে পাশ হয়। মায়ের বাবার নামের পাশাপাশি মায়ের নাম লেখা, এটাও 2004 সালে। হ্যাঁ, এগুলো দ্রুত বিচার আইন 2002 সালে। এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই, লাগবে না সাল। এইটা এমনি একটু জানেন, 4 সালে, এগুলো একটু জানেন। যৌতুক নিরোধ আইন, এটা 2018 হয়েছে, পাশ হয়েছে। স্থানীয় সরকার আইন 2009 পাশ হয়েছে। এগুলো জাস্ট নাইস টু নো। দণ্ডবিধির 54 ধারা। 54 ধারা হচ্ছে বিনা ওয়ারেন্টে পুলিশ চাইলে আপনাকে গ্রেফতার করতে পারবে। 9টা বিশেষ শ্রেণীর অপরাধীদের ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। আমাদের নর্মাল নিয়ম কি, আমরা সংবিধানে কি পড়ছি, যে আমাকে যদি কোনো কিছু দেখতে চায়, আসতে চায়, তাহলে হচ্ছে আমার প্রপার ডকুমেন্ট নিয়ে আসতে হবে। বাট ডকুমেন্ট ছাড়া হচ্ছে পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারে ওয়ারেন্ট ছাড়া। বিনা ওয়ারেন্টে 54 ধারায় গ্রেফতার করতে পারে 9 শ্রেণীর। কে কে কোন 9 জনেরা? কেউ আমলযোগ্য অপরাধের সঙ্গে যুক্ত থাকলে, কঠিন কোনো অপরাধ করছেন তাইলে, জড়িত থাকার যদি যুক্তিসঙ্গত অভিযোগ থাকে, আপনার নামে অভিযোগ আছে, তাহলে আপনাকে পারবে। আইনসঙ্গত অজুহাত ছাড়া কারো কাছে যদি ঘর ভাঙার কোনো সরঞ্জাম থাকে, সংবাদপত্র বা গেজেটের মাধ্যমে ঘোষিত যদি অপরাধী হন, হ্যাঁ, আপনার নামে জারি করা হয়েছে, ইস্যু করা হয়েছে, প্রতিরক্ষা বাহিনী থেকে আপনি পালাই গেছেন, পুলিশি কাজে বাধা দিচ্ছেন, পুলিশের হেফাজত থেকে পালাইছেন, দেশের বাইরে অপরাধ করে পালাইছেন, অথবা চোরাই মাল আছে আপনার কাছে, তাহলে হচ্ছে কি আপনার বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে হবে। মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট জানা, নাইস টু নো।
নাইস টু নো। এবার আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। তাহলে প্রশাসনিক কাঠামোতে ঢুকার আগে আপনাদের থেকে আমি কিছু প্রশ্ন ধরি, সুন্দর করে উত্তর করবেন। আমাদের সংসদ সভাপতিকে, জাতীয় সংসদের সভাপতিকে, তাহলে স্পিকার হচ্ছে জাতীয় সংসদের সভাপতি। আমাদের প্রথম স্পিকারের নাম কি ছিল মনে আছে? শাহ আব্দুল হামিদ। হ্যাঁ আমাদের, আচ্ছা প্রথম স্পিকারের মধ্যে অবশ্য আমি মেনশন করে দিই না, গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ, আর সংসদের প্রথম স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ। আমাদের জাতীয় সংসদ নিয়ে বলা হয়েছে সংবিধানের কত ভাগে, কত নাম্বার ভাগে, কত নাম্বার ভাগে? ভাগ, পঞ্চম ভাগ। হ্যাঁ, আর 65 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, 65-এর 1-এ বলা হয়েছে। আমাদের 1 নম্বর আসন কোনটা সংসদের? পঞ্চদশ। আমাদের জাতীয় সংসদের সভাপতি যদি স্পিকার হয়, জাতীয় সংসদের অভিভাবককে, অভিভাবক, অভিভাবক হচ্ছে রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার না, সুপ্রিম কোর্ট না, হাই হাই, রাষ্ট্রপতি, মুরব্বী, অভিভাবক, মুরব্বী মুরব্বী উহু উহু, ওইটাই রাষ্ট্রপতি। আচ্ছা, এক মিনিট হচ্ছে গণপরিষদ। গণপরিষদ কি করে? গণপরিষদ হচ্ছে, গণপরিষদের কাজ শুধুমাত্র সংবিধান প্রণয়ন করা, একটা জিনিস মনে রাখবেন। হ্যাঁ, এটাই। রাষ্ট্রপতির কাছে কোনো বিল পেশ করার পর কতদিনের মধ্যে উনি সম্মতি দিতে হবে? 15 দিন। 30 দিন যারা বলতেছেন আমি কিন্তু মাথা ভেঙে ফেলবো। 30 দিন হচ্ছে আমার রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলো, পরবর্তী যখন আমার সরকার আসবে তখন আসার পর 30 দিনের মধ্যে, প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে হচ্ছে ওনারা ওগুলা কি করবে? অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, দ্বিতীয়বার 7 দিন না, সরি কিছু নাই নাজমুন, এই যে তুমি এটা ভুল করছো না, এটা তোমার আজীবন মনে থাকবে। আমি মজা করার জন্যই মাথা ভাঙার কথা বলছি, টেনশন করে না, মাথা ভাঙবো না। হ্যাঁ, ভুল থেকে দারুণ কিছু হয়, তাহলে ফাইনাল আর ভুল হয় না। মানে আমি ব্যক্তিগতভাবে ভুলকে খুবই পছন্দ করি, এটা আমি আমার পুরো জীবনে আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করছি। পরীক্ষার আগে ভুল হইলে আমি সব সময় খুশি হইতাম, কারণ ওই ভুলটা আমি জানি যে আমার পরবর্তীতে আর হবে না, কারণ আমি ওইটা নিয়ে কাজ করি সবসময়। ভুল নিয়ে কি ভুল হয়েছে আমার, কেন ভুল হয়েছে, হ্যাঁ, তো কাজ করতে হবে। আচ্ছা, আমাদের আ, 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 ধরেন আমাদের বাংলাদেশ সিস্টেমের মধ্যে ক্ষমতা কার নামে প্রযুক্ত হয়? নির্বাহী ক্ষমতাগুলো প্রযুক্ত হয় কার নামে? প্রযুক্ত, প্রযুক্ত হচ্ছে পিএম এর নামে। যারা প্রেসিডেন্ট বলতেছো, আমি বলছি প্রযুক্ত ক্ষমতা গৃহীত হয় কার নামে? গৃহীত হয় বললে তখন রাষ্ট্রপতি, অ্যাপ্লাই করতেছে হচ্ছে প্রধানমন্ত্রীর নামে। টাকা হইতে পারে রাষ্ট্রপতির, ধরেন রাষ্ট্রপতি হচ্ছে হাজবেন্ড, বউ হচ্ছে আমার প্রধানমন্ত্রী, টাকা হচ্ছে হাজবেন্ডের, হাজবেন্ডের নামে বিল আসবে, খরচ করতেছে কে? জিনিস কিনতেছে কে? বউ, প্রধানমন্ত্রী কিনতেছে, ঠিক আছে, প্রযুক্ত করছে প্রধানমন্ত্রী, শপিং করবে ওয়াইফ। তাহলে আমাদের সশস্ত্র বাহিনীর, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে? আমাদের প্রেসিডেন্ট। আমাদের সরকারি দলের মুখপাত্রকে? সরকারি দলের মুখপাত্র হুইপ। এই যে এখনই ভুল করছে ছেলেবেলেরা, পিএম বলছিলাম। সরকারের মুখপাত্র আপনি বলতে পারেন প্রধানমন্ত্রীকে, বাট সরকারি দলের মুখপাত্র সংসদে অবশ্যই এটা হচ্ছে হুইপ, ঠিক আছে। এখানে প্রত্যেকটা মানে এই সরকার ব্যবস্থা থেকে লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, কোনটা চাচ্ছে। ধরেন এবার বললাম না প্রশ্নতে, সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক শাসন প্রধানকে? এটা হচ্ছে আমার রাষ্ট্রপতি। সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারের প্রধানকে? উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে যে নিয়মতান্ত্রিক আর সরকার প্রধান, ওই টার্ম, ওই দুটো ওয়ার্ড খেয়াল করে নাই, তার 1.5 নাম্বার গণ। 1 নাম্বার ভুলের জন্য 0.5 মাইনাসের জন্য। সো বিসিএস এভাবে প্রশ্ন সহজ আসবে, ফাঁদ গুলো বুঝতে হবে। আমাদের একনেকের প্রধানকে? প্রেসিডেন্ট নাকি পিএম? একনেক, টাকা পয়সা, এটা হচ্ছে পিএম। বিচারপতিদের অপসারণের ক্ষমতা কার কাছে আছে? সংসদের কাছে, রাষ্ট্রপতির কাছে, নাকি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে? 0.5 কাটা যায়, 0.5 নাজমুল,
0.25 না 0.5। প্রতি দুইটা ভুল হইলে একটা গণ। এভাবেই তো বলি, কারণে ভালো করে পড়তে, ঠান্ডা মাথায় পড়তে, বুঝে পড়তে, নাইলে বিসিএস কি হয় জানো? বিসিএস হচ্ছে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে যায়। অনেকে আছে 180 90 200টা দাগালেস, নেগেটিভ খেয়ে তার ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে যায়। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? হ্যাঁ, মেডিকেলে 0.25 কাট, তোর না অনেক জায়গায় 0.25 আছে। বিসিএস বড় নির্দয়, হচ্ছে সুপ্রিম কোর্ট। আমাদের মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানকে, একটা মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানকে, নির্বাহী কিন্তু, নির্বাহী মন্ত্রী। আর প্রশাসনিক প্রধানকে, প্রশাসনিক প্রধানকে সচিব। তাহলে প্রশ্ন যদি আসে আমার নির্বাহী প্রধান, মানে নির্বাহী প্রধান মানে কি? যে ধরেন নিয়মতান্ত্রিক, সে প্রধান, সে হেড, সে হচ্ছে কি আমার মন্ত্রী। বাট প্রশাসনিক প্রধান মানে কাজপত্রগুলো সে করবে, হ্যাঁ, প্রশাসনিক ভিত্তিক কাজগুলা, এটা হচ্ছে আমার সচিব। তাহলে পারা যাবে? স্ক্রিন শেয়ার অফ? না, স্ক্রিন শেয়ার তো অন আছে। আমি প্রশ্ন করতেছি জাস্ট। ওকে, পারা যাবে। এবার আসি আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায়, প্রশাসনিক কাঠামো। তাহলে ধরেন আমি যে এতক্ষণ সচিবালয়ের কথা বলছি, মন্ত্রীদের কথা বলছি, এটা কি মনে হয় আপনাদের, এটা কি আমার কেন্দ্রীয় প্রশাসন নাকি মাঠ প্রশাসন? তাহলে এগুলো সেন্ট্রাল আমার কেন্দ্রীয় প্রশাসন, কারণ সবগুলো তো এগুলো ঢাকায়। আমার সচিবালয় কোথায়? মতিঝিলে। তাহলে আমার সচিবালয় হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। আর আমার মাঠ প্রশাসন কারা? মাঠ হচ্ছে গিয়ে আমার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। তাহলে প্রশাসনিক ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায় ফাবিহা, একটা কেন্দ্রীয়, একটা মাঠ প্রশাসন। আমি ধরেন সরকার একটা ডিসিশন গ্রহণ করলো, সরকার দেশ চালাচ্ছে, এখন কিছু ডিসিশন হচ্ছে গিয়ে ধরেন একদম সেন্ট্রাল লেভেলে গৃহীত হয়, আর কিছু ডিসিশন হচ্ছে গিয়ে এক্সিকিউট করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে মানুষ লাগে। তাহলে আমার সচিবালয় হচ্ছে আমার সেন্ট্রাল, এখানে সেন্ট্রালি ডিসিশন গুলো মেক হইলো। এবার ডিসিশন গুলো চলে গেল বিভিন্ন বিভাগে, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জেলায়। ওইখানে আমার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এই কাজগুলো এক্সিকিউট করবে। এটাকে বলা হয় মাঠ প্রশাসন। ফাবিহা, বুঝা গেছে? তাহলে আমার এখানে এতক্ষণ আপনাদের বললাম রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, সরকার প্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রীগণ হচ্ছে মন্ত্রী পরিষদের প্রধান, প্রশাসনিক কেন্দ্রস্থল সচিবালয়, তারপর মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হচ্ছে মন্ত্রী, সচিব হচ্ছে প্রশাসনিক প্রধান, মন্ত্রণালয়ের অধীনে থাকে হচ্ছে বিভিন্ন বিভাগ বা দপ্তর, আবার বিভাগের অধীনে থাকে বিভিন্ন উপবিভাগ বা শাখা। তাহলে কেন্দ্রীয় প্রশাসন বলতে মূলত চারটা স্তরকে বোঝায়, হ্যাঁ, সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর। তাহলে সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, এই চারটা স্তরকে মূলত সেন্ট্রাল মিনিস্ট্রি বুঝাই। তাহলে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এরা তো নির্বাচিত। ধরেন আপনি বিসিএস ক্যাডার হইলেন, কিসেবে জয়েন করবেন? সহকারী সচিব, পোস্ট পেয়ে, প্রমোশন পেয়ে সিনিয়র সহকারী, এরপর উপসচিব হইলেন, এরপর যুগ্ম সচিব হইলেন, এরপর অতিরিক্ত সচিব হইলেন এবং হাইয়েস্ট পোস্ট সচিব। আর এরা হচ্ছে ইলেক্টেড। এটা হচ্ছে কি আমার হায়ারার্কি। না, রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত না, কিন্তু হচ্ছে সরকারের সাথে সম্পর্কিত, সরকার তো আন্ডারে। না, সচিব পর্যন্ত সবাই যেতে পারে না, বিভিন্ন জনের বিভিন্ন লেভেলে প্রমোশন নেমে যায়। হ্যাঁ, এটা হচ্ছে সরকারের সহযোগী। তাহলে সচিবালয় এটা হচ্ছে প্রশাসনিক সদর দপ্তর, আমার হেডকোয়ার্টার্স। সচিবালয় গঠিত হয় মন্ত্রণালয়ের সমন্বয়ে। এটা কি? এটা হচ্ছে স্নায়ু কেন্দ্র, সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থা স্নায়ু কেন্দ্র। হ্যাঁ, তাহলে সকল ক্ষমতার আধার কিন্তু সচিবালয়, কারণ এখানে সব ধরনের ডিসিশন মেক হয়, তাই না? তাহলে এটা হচ্ছে সচিবালয়ের গুরুত্ব। আর মন্ত্রণালয়গুলোকে একসাথে যৌথভাবে কি বলা হয়? সচিবালয় বলা হয়। ধরুন আমাদের মতিঝিল যে সচিবালয় দেখি, এখানে বিভিন্ন মন্ত্রীরা বসে, সচিবরা বসে, একসাথে বলা হয় এটা সচিবালয়। তাহলে সরকারের নীতি এবং কর্মসূচি জন্ম লাভ করে সচিবালয়ে, সিদ্ধান্ত প্রণয়ন হয়। সচিবালয় হচ্ছে প্রাককেন্দ্রিক, এককেন্দ্রিক প্রশাসনের মধ্যে, আর প্রশাসনিক প্রধানকে সচিব। জাতীয় জনসেবা দিবস হচ্ছে 23শে জুলাই, আর আন্তর্জাতিক জনসেবা দিবস হচ্ছে 23শে জুন। তাহলে সচিবালয় হচ্ছে চারটা। আপনাদের সংসদ সচিবালয়ের কথা পড়াইছিলাম না ওই সময়? আমাদের টোটাল চারটা সচিবালয়। বাংলাদেশ সচিবালয় হচ্ছে প্রধান,
দ্বিতীয় জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, কর্ম কমিশন, সচিবালয়। তাহলে সচিবালয় প্রধান, এখানে আন্ডারে সব মন্ত্রণালয় থাকে। এগুলো ছাড়া শুধুমাত্র জাতীয় সংসদ, নির্বাচন কমিশন এবং কর্ম কমিশন, এগুলো হচ্ছে কি আমার সচিবালয়। আচ্ছা, সরকার আর প্রশাসন দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আসলে হচ্ছে ওরকম মোটা দাগে নাই, দুটাকে কাছাকাছি বলা যায়। কারণ আপনি যখন সরকার বলতেছেন, সরকার মানে হচ্ছে গিয়ে আপনার মানে মূলত যদি বুঝার জন্য বলতে চাই, ধরেন সরকার, আমার সরকারি একটা দল গঠন হইলো, আমার মন্ত্রী পরিষদ, আমার হচ্ছে প্রধানমন্ত্রী, এরা মিলে একটা সরকার গঠন করলো। আর প্রশাসন হচ্ছে সরকার চালানোর জন্য একটা অবিচ্ছেদ্য পার্ট। আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন দল লাগবে, সরি বিভিন্ন লোকবল লাগবে, এগুলো মিলে হচ্ছে কি আমার প্রশাসন। হ্যাঁ, প্রশাসন হয় না, গুড, মাহফুজুর ভালো পয়েন্ট আউট করছে, যে আমার সরকার 5 বছর পর চেঞ্জ হতে পারে, বাট প্রশাসন তো প্রশাসনের জায়গায় আছে, ওরা যখন আছে যেটাতে হেল্প করবে ভাবে। সচিবালয়ের প্রধান কাজ হচ্ছে ডিসিশন মেক করা, বড় বড় ডিসিশন গুলা কি কি হবে। আমরা এখানে কি বলছি, সরকারের নীতি ও কর্মসূচি জন্ম লাভ করে সচিবালয়ে। ধরেন আমার একটা দেশের মধ্যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে জনসংখ্যা নিয়ে কি করা যায়, কোনো কর্মসূচি কি করা যায়, এটা হচ্ছে কি আমার হবে কোথায়, সচিবালয়ে কাজ। ক্যাডারের ডেফিনেশন কি? হ্যাঁ, ক্যাডার কি হতে পারে? ক্যাডার হচ্ছে গিয়ে যে আমার সেই প্রশাসনিক কর্মকর্তা, যে আমি সরকার পরিচালনায়, মানে আমি দেশ সঠিকভাবে চলতে প্রশাসনিক কাজগুলো, দেশের যে কাজ আছে একটা রাষ্ট্র হিসেবে জনগণের নিকট যে দায়বদ্ধতা আছে, এগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে কর্মকর্তারা সাহায্য করে দেশ যাতে ঠিকভাবে চলে, তাকে বলা যায় ক্যাডার। অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এক্সিকিউট করে, পারে 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 সচিবালয়, সচিবদের পাওয়ার আছে। আর কোনো প্রশ্ন বাদ দিয়েছিল? সংসদ, আচ্ছা, সংসদ সচিবালয়, এটা হচ্ছে কি আমার অনেকগুলো মন্ত্রণালয় মিলে তো সচিবালয় গঠিত হচ্ছে, হ্যাঁ। এখন আমার কিছু স্পেসিফিক সচিব থাকে, কিছু স্পেসিফিক ডেডিকেটেড পার্সন থাকে, ডেডিকেটেড লোক থাকে, যারা ধরেন সংসদের কাজ করবে, ডকুমেন্টের কাজগুলা, এরা, এদের নিয়ে জাতীয় সংসদ সচিবালয়। কিছু মানুষ আছে যারা শুধুমাত্র নির্বাচন নিয়ে কাজ করবে, এরা নির্বাচন কমিশন সচিবালয়ে কাজ করে। কিছু মানুষ আছে যে পিএসসি নিয়ে কাজ করবে, রিক্রুটমেন্ট, এরা হচ্ছে কর্ম কমিশন সচিবালয়। মানে ডেডিকেটলি এদের আবার কিছু দায়িত্ব দিয়েছে এই তিনটা সচিবালয়কে। তাহলে টোটাল হচ্ছে আমার 4টা সচিবালয়। তাহলে মন্ত্রণালয় নির্বাহী প্রধান হচ্ছে মন্ত্রী, নির্বাহী প্রধানের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা, আর হচ্ছে গিয়ে আমার মুখ্য হিসাব নিরীক্ষক, এগুলো হচ্ছে সচিব। এটা হচ্ছে অধিদপ্তরের নিচে পরিদপ্তর, সাব ডিভিশন একটা জাস্ট। তাহলে মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হচ্ছে মন্ত্রী, আর নির্বাহী প্রধানের প্রধান উপদেষ্টা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা, আবার মুখ্য হিসাব নিরীক্ষক হচ্ছে সচিব। তাহলে মন্ত্রী কি? মন্ত্রী হচ্ছে আমি শুধু প্রধান, কিন্তু মন্ত্রীকে ডিসিশন দিবে, প্রধান উপদেষ্টা বুদ্ধি টুদ্ধি দিবে, ডেস্ক জব গুলো করবে, আবার টাকা পয়সার মেন হিসাব রাখবে, এগুলো সবগুলো সচিবের কাজ। মন্ত্রীর প্রধান পরামর্শদাতা এবং প্রধান উপদেষ্টা, মুখ্য হিসাব নিরীক্ষক, সবগুলো হচ্ছে আমাদের সচিব। এই যে অধিদপ্তর, পরিদপ্তর, তাহলে মন্ত্রণালয়ের অধীনে যদি কোনো সাব ডিভিশন থাকে, এটা হচ্ছে অধিদপ্তর। আর হচ্ছে পরিদপ্তর হচ্ছে কি, অধিদপ্তরের আন্ডারে যদি কোনো সাব ডিভিশন থাকে, এটা হচ্ছে আমার পরিদপ্তর। পরিদপ্তরের প্রধান হচ্ছে পরিচালক, অধিদপ্তরের প্রধান হচ্ছে মহাপরিচালক। সচিবালয় হচ্ছে 4টা বাংলাদেশে টোটাল। তাহলে আবার সচিবের মধ্যে বিভিন্ন ভাগ আছে। তাহলে সচিবের মধ্যে মন্ত্রণালয়ের সচিবের কাজগুলো আমরা দেখছি। মুখ্য সচিব কি করে? প্রধানমন্ত্রীর সঙ্গে তার দায়িত্ব, সে সাচিবিক দায়িত্ব পালন করে, প্রধানমন্ত্রীকে সার্ভ করে, সকল গোয়েন্দা সংস্থার সমন্বয় সাধন করে, বৈদেশিক সরকার প্রধান, অর্থাৎ বাইরে থেকে যদি কেউ আসে তাদেরকে প্রোটোকল দেয়। মন্ত্রী পরিষদ সচিবকে, মন্ত্রী পরিষদ সচিবের সাচিবিক দায়িত্ব পালন। পদাধিকার বলে উনি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভাপতি, মানে পদোন্নতি যে হয়। শপথ অনুষ্ঠানকে সঞ্চালনা করেন উনি, এখানে অ্যাঙ্কারিং করেন এবং সমন্বয় সাধন করেন। আখি, পারফেক্টলি সেই। দুর্নীতি হচ্ছে সচিবদের কারণে অনেক কাজ আটকে যায়। আমরা বলি না
আমলাতান্ত্রিক জটিলতা, এটা আসছে মূলত এখান থেকে। ধরেন আপনার মন্ত্রণালয় থেকে একটা ডিসিশন চলে আসলো, বাট এটা এক্সিকিউট করা, রুট লেভেলে যাওয়া, সবগুলো সচিবদের হাতে ডিপেন্ড করে। সচিবরা চাইলেই, সাইন না করলেই একটা ফাইল দিনের পর দিন ওখানে আটকে থাকবে, এক্সিকিউট হবে না। সচিবদের অনেক পাওয়ার। এই কারণে আমরা বলি কি, যে ক্যাডার সার্ভিসে যদি অনেস্ট মানুষজন আসে, দেশের চেহারা চেঞ্জ হবে। এবার আসি পিএসসি বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এটা প্রতিষ্ঠা হয় গুরুত্বপূর্ণ 8 এপ্রিল 1972 সালে। বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন এটা। বর্তমান ক্যাডারের সংখ্যা কত? 26টা ক্যাডারের সংখ্যা। আগারগাঁওয়ে কর্ম কমিশন নামকরণ করা হয় 1977 সালে। এটার বাধ্যবাধকতা আছে 137 থেকে 141 নম্বর অনুচ্ছেদে, চেয়ারম্যান এবং সদস্যদের পদমর্যাদা আপিল বিভাগের বিচারপতিদের সমান। হ্যাঁ। আর এটা প্রতিষ্ঠার পর 1973 সাল থেকেই, মানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ শুরু হয়, রিক্রুটমেন্ট। আর বেশি নাই, 15 মিনিট যাবে। তাহলে এই যে সিভিল সার্ভিস, এটা কিন্তু হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখান থেকে আসছিল। হ্যাঁ। তো কোভেনেন্টের সিভিল সার্ভিস নাম ছিল এদের, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সিভিল সার্ভেন্টদের বলা হইতো। পরে ইন্ডিয়াতে এটা নাম নিচ্ছে হচ্ছে আইসিএস। হ্যাঁ, 1861 সালে আইসিএস নামকরণ করা হয়। সর্বপ্রথম আইসিএস অফিসারের নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের বড় ভাই, ইন্ডিয়ার প্রথম ক্যাডার। এরপর দেশভাগের পর আমাদের এটা সিভিল সার্ভিস অফ পাকিস্তান হয়। পরে 72 সালে আমাদের নামকরণ রাখা হয় বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস। বর্তমানে ক্যাডার সংখ্যা হচ্ছে 26টা, জেনারেল হচ্ছে 14টা, আর টেকনিক্যাল হচ্ছে 12টা। এগুলো যারা লোক প্রশাসন, অ্যাডমিন ক্যাডার, ওদের ট্রেনিং হয় হচ্ছে সাভারে। প্রশাসন ক্যাডার এদেরও, সরি, শাহবাগে। তারপর এটার হচ্ছে ফরেন ক্যাডার যারা, তাদের হয় হচ্ছে বেইলি রোডে। হ্যাঁ, এদের ট্রেনিং। আইসিএস, না ওগুলো ইন্ডিয়ার। বাংলাদেশে হচ্ছে কি অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার এভাবে ভাগ করা। রাসু, এত দ্রুত অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাচ্ছ? শেষ হয় নাই তো? বাংলাদেশের মাঠ প্রশাসন মোস্ট ইম্পর্টেন্ট আজকের। তাহলে আমরা বলতেছিলাম কি, কেন্দ্রীয় প্রশাসনের কথা বলছি তাই না? কেন্দ্রীয় প্রশাসনের পর বলছিলাম মাঠ প্রশাসন। তাহলে চিন্তা করেন, আমার ফিল্ড লেভেলে ক্যাডার হতে চাচ্ছেন তমা, মনে তো রাখতে হবে। মানে সিম্পল হিসাব, সচিবরা ঢাকায় বসে ক্যালকুলেশন করতেছে, আর আমি এটা এক্সিকিউট করব ফিল্ডে। এখন ফিল্ডে আমি এক্সিকিউট করতে চাইলে আমার কিছু লোকজন লাগবে ফিল্ডে। আমার বিভাগগুলোতে আমার বিভাগীয় কমিশনার মানুষজন লাগবে। জেলাগুলোতে আমার জেলা প্রশাসক লাগবে। উপজেলাতে আমাদের ইউনিয়ন লাগবে। তাহলে এরা হচ্ছে আমার মাঠ প্রশাসন। হ্যাঁ। এবং এরা ছাড়াও আমাদের হচ্ছে আরো কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে গিয়ে বিভিন্ন প্রতিনিধি, সরকার প্রতিনিধি। সরকার তো হচ্ছে আমি গঠন করছি, এমপিদের পাঠাইছি ঢাকার মধ্যে জাতীয় সংসদে। এটা ছাড়া আমার লোকাল লেভেলে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এদেরকে লাগবে না? আমার হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশন কাউন্সিলর, এদেরকে লাগবে, মেয়র লাগবে। হ্যাঁ। তাহলে সবাই মিলে হচ্ছে আমার মাঠ প্রশাসন এরা। তাহলে মাঠ প্রশাসনের প্রথম এবং সর্বোচ্চ ধাপ হচ্ছে আমার বিভাগীয় প্রশাসন। খুব গুরুত্বপূর্ণ, মাঠ প্রশাসনের সর্বোচ্চ ধাপ বিভাগীয় প্রশাসন। সর্বোচ্চ কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার, যিনি হচ্ছে একজন অতিরিক্ত সচিব। এবং যখন অ্যাডমিন কমিশনার, যারা অ্যাডমিন ক্যাডার আছে, যখন প্রথম তারা জয়েন করে, তারা জয়েন করে হচ্ছে বিভাগীয় কমিশনের কার্যালয়ে। এখানে তারা প্রথম জয়েন করে। এরপর হচ্ছে জেলা প্রশাসক আছে, জেলা প্রশাসনের প্রশাসনিক প্রধান, জেলা প্রশাসক বা ডিসি। উনি কিন্তু ডেপুটি কমিশনার বা উপসচিব। আর এই যে জেলা কাঠামো, এটা কিন্তু গঠন হয়েছিল মুঘল আমলে। উপজেলা প্রশাসন হচ্ছে মাঠ প্রশাসনের সর্বনিম্ন ইউনিট। এটার প্রধানকে, এটা হচ্ছে ইউএনও, উনি একজন সিনিয়র সহকারী সচিব। তাহলে আমার মাঠ প্রশাসনের সর্বোচ্চ ইউনিট কোনটা পাইছি? মাঠ প্রশাসনের সর্বোচ্চ ইউনিট ডিভিশন, তাহলে বিভাগীয় প্রশাসন। তাহলে বিভাগীয়, তারপর জেলা, আর সর্বনিম্ন হচ্ছে আমার উপজেলা। নিজ বিভাগে, বিভাগীয় কার্যালয় হচ্ছে নিজ বিভাগে, যার যার বিভাগ। তাহলে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার, এগুলো হচ্ছে যে হায়ারার্কি। এবার আসি আমার স্থানীয় সরকার। তাহলে আমি মাঠ প্রশাসন পড়লাম, ওরা হচ্ছে সরকারের হয়ে আমার এখানে কাজ করতেছে। এরা বিভিন্ন ক্যাডার লোকজন। এখন আমি স্থানীয় সরকারে কাদেরকে দেখব?
যাদেরকে জনগণ স্থানীয়ভাবে নির্বাচন করতেছে, তাহলে এটা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত যারা, এরা হচ্ছে স্থানীয় সরকার। এরা কারা? এরা হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ। গ্রাম্য স্তর তিনটা বলা হয়, শহর স্তর, সিটি কর্পোরেশন এবং পৌরসভা। এরা হচ্ছে ইলেকটেড স্থানীয় সরকার, সে ইলেকটেড। তাহলে স্থানীয় শাসন সম্বন্ধে বলা আছে 59 এবং 60 নম্বর অনুচ্ছেদে, আমরা স্থানীয় শাসনের কথা দেখছি। এরা স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন যে মন্ত্রণালয় এটার আন্ডারে আছে। তাহলে জেলা পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর। তাহলে এটা মনে রাখতে হবে যে আমার মাঠ প্রশাসন কোনটা, স্থানীয় সরকার কোনটা। মাঠ প্রশাসনের সর্বোচ্চ স্তর হচ্ছে আমার বিভাগীয় প্রশাসন, আর প্রশ্ন যদি আসে স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর, এটা হবে জেলা পরিষদ। তাহলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কে? প্রধান নির্বাহী হচ্ছে জেলা পরিষদ চেয়ারম্যান। আমার সকল মহকুমা জেলায় উন্নীত হয় 1984 সালে। আমার দেশে মহকুমা ছিল, মানে এটা জেলার একটা আদি অবস্থা, 21টা ছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় জেলা ছিল 19টা। আমাদের প্রথম জেলার নাম হচ্ছে চট্টগ্রাম। আর আমাদের স্বাধীনতার পর প্রথম জেলা ছিল জামালপুর। স্বাধীনতার পর প্রথম জেলা হচ্ছে জামালপুর। জামালপুর এটা ছিল 20তম। লোকাল গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট, এইটা হচ্ছে ডিফারেন্স বলতে, এটা মূলত মাঠ প্রশাসন। আর সেলফ গভর্নমেন্ট বলতে বোঝায় হচ্ছে এই যে আমাদের যারা ইলেক্টেড তাদেরকে বুঝাই। হ্যাঁ, তো এটা কর্ম পরিধির উপর আসলে ডিপেন্ড করে আর কি। তো অত কমপ্লিকেশনে না গিয়ে এটা মনে রাখেন, আমি এখানে স্লাইড যেভাবে বলছি এটা মনে রাখেন, যে আমার মাঠ প্রশাসনের মধ্যে গভর্নমেন্ট যারা আছে ক্যাডার তারা থাকবে, আর আমার স্থানীয় সরকারের মধ্যে আমার ইলেক্টেড মানুষজন থাকবে। আমার জেলা পরিষদ, আমার উপজেলা পরিষদ, আমার ইউনিয়ন পরিষদ, আমার সিটি কর্পোরেশন, আমার পৌরসভা, এরা ইলেক্টেড যারা, তারা সবগুলো হচ্ছে স্থানীয় সরকার। তাহলে আমাদের 61টা জেলা, এটা আমরা জানি। তো এখানের মধ্যে জেলা পরিষদের মেয়াদ হচ্ছে 5 বছর। মেম্বার কোনটা এটা মুখস্থ করতে হবে না, প্রধান হচ্ছে চেয়ারম্যান, তবে উপদেষ্টা হিসেবে থাকে হচ্ছে স্থানীয় এমপিরা। উপজেলা পরিষদ 1983 সালে উপজেলা পরিষদ চালু হয়। প্রথম উপজেলা নির্বাচিত হয়, নির্বাচন হচ্ছে 1985-এ। আগে কিন্তু উপজেলা কি ছিল? আগে উপজেলা থানা পরিষদ নামে পরিচিত ছিল। হ্যাঁ, আমাদের সিস্টেমটা এত সুন্দরভাবে ডেভেলপ করা, সবাই যদি ঠিক মতো কাজ করতো কোনো ঝামেলা হইতো না। তাহলে উপজেলা পরিষদের জন্য কি থাকে? 3 জন সদস্য, একজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান। আর উপজেলার সচিব থাকে হচ্ছে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার। এটা কি? এটা হচ্ছে আমার মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর। মাঠ প্রশাসনের সর্বনিম্ন। তাহলে উপজেলা বর্তমানে 495টা, এটা মনে রাখেন। নতুন 3টে উপজেলা: মাদারীপুরের ডাসার, সুনামগঞ্জের মধ্যনগর, কক্সবাজারের ঈদগাঁও। ক্ষুদ্রতম গ্রামীণ প্রশাসনিক ইউনিট, সবার নিচে ক্ষুদ্রতম মোস্ট, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। আগে এটার নাম কি ছিল? পঞ্চায়েত। আর জেলার নাম ছিল মহকুমা। 2016 সালে প্রথম দলীয় প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় 2016 সালে। এই ইনফরমেশন ইম্পর্টেন্ট। মোট 13 জন মেম্বার ইউনিয়ন পরিষদে, মেয়াদ 5 বছর। এই পর্যন্ত 10টা ইউনিয়ন নির্বাচন হয়েছে। 1997 সালে এখানেও সংরক্ষিত নারী আসন চালু করা হয়। মোট ইউনিয়ন হচ্ছে 4596টা। পৌরসভা, পৌরসভা হচ্ছে কি শহর এলাকার যেগুলো স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, পৌরসভা। আর মেট্রো এলাকায় আমরা এটা কি নামে ডাকি? সিটি কর্পোরেশন নামে ডাকি। এখানে হচ্ছে চেয়ারম্যানের নাম হচ্ছে মেয়র, আর কমিশনারদের বলা হয় কি কাউন্সিলর। এগুলো আমরা সব জানি। ব্যয়বহুল পৌরসভা হচ্ছে কক্সবাজারটা, খরচ বেশি। তাহলে পৌরসভাও কিন্তু 13 জন প্রতিনিধি নিয়ে গঠিত হয়। তাহলে আমাদের ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিল জেলা ম্যাজিস্ট্রেট স্কিনার, আর প্রথম নির্বাচিত হয় হচ্ছে রায় বাহাদুর আনন্দ রায়। ঢাকা মিউনিসিপাল হচ্ছে গিয়ে ঢাকা সিটি কর্পোরেশনে পরিণত হয় 1990 সালে। এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম মোহাম্মদ হানিফ। হ্যাঁ, পর্যটক অনেক কিছু মিলাই খরচ বেশি। ইয়েস, ইউনিয়ন, গ্রাম, শহর, পৌরসভা। তবে পৌরসভা বলা হয় মূলত হচ্ছে ধরেন মফস্বল শহরগুলোতে, আর একদম যেরকম মেট্রো, মেট্রো এলাকা, এগুলোতে আবার সিটি কর্পোরেশন বলা হয়। তাহলে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রের নাম কি? মোহাম্মদ হানিফ।
1994 সালে উনি হয়েছে। মোট পৌরসভা আমাদের আছে 330টা, সর্বশেষটা হচ্ছে কি শ্যামনগর। এই যে স্বাধীনতার পূর্বে আমাদের বিভাগ ছিল 4টা, স্বাধীনতার পর হয়েছে আরো 4টা। বর্তমানে বিভাগ কয়টা আমাদের? কয়টা বিভাগ? একজন 9টা লিখে ফেলছে। জানতাম বিভাগে ভুল করবে। 8টা বিভাগ, 8টি। তাহলে প্রস্তাবিত বিভাগ এইটা, অনেকবারই অনেক কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে, বাট এটা দেখা যাক পরে কতটুকু এক্সিকিউট হয়, এটা পরে দেখা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সর্বশেষ বোর্ড কে, এই যে তাহলে আমাদের বোর্ড হচ্ছে, তার এখানে রেশমা বোর্ডের কথা ইয়ে করছে, হতে পারে। Good. এবার আসি হচ্ছে আমার জেলা। জেলা কয়টা? 64টা জেলা। হ্যাঁ, আমাদের বৃহত্তর জেলা ছিল 17টা। এটা হচ্ছে আমাদের ধরেন আহ যখন বিভক্তির আগে, ভাগের আগে, এরপর ভাগের পর আমরা 17+2টা হয়েছে আমাদের, +2টা। হ্যাঁ, কুষ্টিয়া আর একটা হচ্ছে ইয়ে 330টা লেখেন এটা। পৌরসভা 300, ওটা 30টা হবে, 331 যেটা ওইটা আমাদের ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী 330টা। তাহলে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন জেলা ছিল হচ্ছে 19টা। তো প্রথম নবগঠিত জেলা হচ্ছে জামালপুর স্বাধীন বাংলাদেশে। আর বাংলাদেশে গঠিত প্রথম জেলা হচ্ছে আমাদের চট্টগ্রাম। হ্যাঁ, জামালপুরের নাম বইতে আছে। আর প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে আমরা 64টি জেলা পাইছি 1984 সালে আলটিমেটলি। তাহলে আমার 64টি জেলা, বৃহত্তর জেলা 17টা, স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠাকালীন ছিল 19টা, স্বাধীন বাংলাদেশে প্রথম নবগঠিত জেলা জামালপুর, আর পুরো বাংলাদেশ বললে এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম। সিটি কর্পোরেশন কয়টা? 12টা। প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন 94-এ। সবচেয়ে ছোট কোনটা? সিলেট। আয়তনে সবচেয়ে বড় কোনটা? গাজীপুর। জনসংখ্যায় সবচেয়ে বড় কোনটা? ঢাকা উত্তর। জনসংখ্যায় সবচেয়ে ছোট কোনটা? বরিশাল। তাহলে আমার আয়তনে বড় কিন্তু গাজীপুর। আয়তনে বড় হঠাৎ করে মনে হইতে পারে যে ঢাকা হয়তো আয়তনে বড়, না, ঢাকা হচ্ছে জনসংখ্যায় বড়, ঢাকা উত্তর। আর আয়তনে হচ্ছে, সরি, জনসংখ্যায় ছোট হচ্ছে আমার বরিশাল। আর আয়তনে ছোট কোনটা বলছি? আয়তনে ছোট সিটি কর্পোরেশন, আয়তনে ছোট বলে আসলাম কোনটা? এখনই ভুলে গেছি। আয়তনে ছোট সিলেট। এই যে আয়তনে ছোট সিলেট। তাহলে এখানে যে জায়গায় শপথ পড়াই, এটা জাস্ট এমনি একটু জেনে রাখিয়ে, প্রধানমন্ত্রী হচ্ছে মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যানকে। এলজিআরডি মন্ত্রী পড়াই সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের। এলজিআরডি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। হ্যাঁ, ডিসি হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের, আর ইউনিয়ন পরিষদের সদস্যদের পড়া হচ্ছে ইউএনও। এখন ধরেন আপনি একটা নতুন বিভাগ করতে চান, আপনি একটা নতুন জেলা করতে চান, উপজেলা করতে চান, এই ডিসিশনটা নেয় কে? এই ডিসিশন নেয় হচ্ছে নিকার, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন রিফর্ম, নিকার, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। ফুল ফর্মটা মনে রাখবেন। 1982 সালে এটা গঠিত হয়। নিকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে ওরা ডিসিশন নেই আমার কোনো কিছু যদি বাড়াইতে হয় এটা। এরা কিন্তু নামটা চেঞ্জ করছিল, এটা আপনারা জানেন অলরেডি। চিটাং থেকে চট্টগ্রাম, কুমিল্লা থেকে কুমিল্লা, বরিশাল, যশোর থেকে যশোর, বগুড়া থেকে বগুড়া। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? ক্লিয়ার? পারা যাবে? প্রায় 2 ঘন্টা পড়াইলাম। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলা বুঝে বুঝে পড়তে হবে। আরেকবার পড়লে পারবেন। এখন হয়তো একটু ওভার ওয়েলড লাগবে, কিন্তু পারা যাবে। ভাবি আর পারছো না? আর না? তাহলে আর না যেহেতু, তাহলে হচ্ছে এইটা জাস্ট একবার আপনাদের বলে দিই যে আইন বিভাগ, এটার কাজ কি ছিল? আইন প্রণয়ন, আইন সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন। হ্যাঁ, শাসন বিভাগের কাজ কি ছিল? আইন প্রয়োগ করা, অভ্যন্তরীণ শাসন পরিচালনা করা, পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা। কারণ আমার সরকার গঠিত হচ্ছে, আমার সচিবরা, এরা হচ্ছে কাজ করতেছে। বিচার বিভাগ কি? বিচার বিভাগ কি করবে? বিচার কাজ পরিচালনা করবে, সংবিধানের ব্যাখ্যা প্রদান করবে, ব্যক্তি স্বাধীনতা মানবাধিকার সংরক্ষণ করবে। তাহলে আইন বিভাগ হচ্ছে আইনসভার নিকট দায়ী থাকবে বা মন্ত্রিপরিষদ সাহায্য সরকার। নির্বাহী বিভাগ প্রযুক্ত হবে প্রধানমন্ত্রীর কর্তৃত্বে, গৃহীত হবে রাষ্ট্রপতির নামে। বিচার বিভাগ কার অধীন? প্রধান বিচারপতির অধীন। গণতন্ত্রের রক্ষা কবচ কোনটা? বিচার বিভাগের স্বাধীনতা। তাহলে বিচার বিভাগের স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে গণতন্ত্র
ঠিক মতো কাজ করবে। ক্লিয়ার, পড়লে পারবো। তাইলে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ধৈর্য ধরে ছিলে।